হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডিপি হেল্পিং চ্যানেল। আজকে তোমাদের ক্লাস করাবো লুসিয়েন থেকে ভারতের হিস্ট্রি। তা খুব ইম্পর্টেন্ট ভারতের ইতিহাসটা তোমাদের আমি করাচ্ছি চ্যাপ্টার অনুযায়ী। আজকে তোমাদের যে চ্যাপ্টারটা করাবো ভারতের ইতিহাস থেকে সেটা হচ্ছে স্বাধীনতা সংগ্রামের গান্ধী যুগ। ওকে, 1917 থেকে 1947 সাল পর্যন্ত যে সময়কালটা গান্ধী যুগ বলে থাকি আমরা, তার পার্টটাই আমরা ফার্স্ট পার্টে আমরা দেখে নেব। আজকে তোমাদের এই ক্লাসটা হবে ফ্রিডম স্ট্রাগল দ্য গান্ধী এরা। এবার দেখে নাও তোমাদের যে চ্যাপ্টারগুলো আমি অলরেডি কভার করে দিয়েছি লুসিয়েন থেকে, সেই চ্যাপ্টারের লিস্টটা তোমাদের আমি এখানে দিয়েছি। 21খানা চ্যাপ্টার অলরেডি তোমাদের আমি ফুল কমপ্লিট করেছি। এটা তোমাদের কমপ্লিট হচ্ছে লুসিয়েন্টের ডেসক্রিপটিভ বইটা এবং লুসিয়েন্টের যে অবজেক্টিভ বইটা আছে, দুটো বই থেকেই কভার করা হচ্ছে। সমস্ত কোশ্চেন, সমস্ত ইনফরমেশান তোমাদের বাংলায় করানো হচ্ছে, সাথে ইংরাজিগুলো রাখা হয়েছে তোমাদের যাতে প্র্যাকটিস করতে কোনো রকম প্রবলেম না হয়। আজকে তোমাদের 22 নম্বর চ্যাপ্টার করাবো ফ্রিডম স্ট্রাগল দ্য গান্ধী এরাটা। এখানে একটা কথা, এই ফ্রিডম স্ট্রাগল চ্যাপ্টারটা অনেকটা বড়, তাই এটাকে দুটো পার্টে আমি ভেঙে করাচ্ছি। আজকে তোমাদের ফার্স্ট পার্টটা করাবো ফ্রিডম স্ট্রাগলে, নেক্সট দিন তোমাদের সেকেন্ড পার্টে করাবো, কেননা একদিনে করালে অনেকটা বড় হয়ে যাবে। ওকে, তাই আমি দুটো পার্টে ভাগ করে তোমাদের আমি কমপ্লিট করিয়ে দেবো। ওকে, এই হিস্ট্রি ছাড়াও তোমাদের লুসিয়েন্টের কিন্তু আদার্স ক্লাসও করানো হচ্ছে, সে বায়োলজি, ফিজিক্স, কম্পিউটার, হিস্ট্রি, জিওগ্রাফি, প্রত্যেকটা তোমাদের চ্যাপ্টার অনুযায়ী ক্লাস করানো হচ্ছে তোমাদের লুসিয়েন থেকে। সেটা চ্যাপ্টার অনুযায়ী লুসিয়েন্টের অবজেক্টিভ এবং তোমাদের ডেসক্রিপটিভ দুটো বই থেকেই কভার করা হচ্ছে। যারা এই ক্লাসগুলো করোনি অবশ্যই সেই ক্লাসগুলো একটু করে নিও, কেননা খুবই ইম্পর্টেন্ট তোমাদের প্রত্যেকটা এক্সামের জন্য, জিএস পেপারের জন্য। এই বইটা যদি কভার করে নাও তাহলে কিন্তু তোমাদের কিন্তু এক্সামে অনেকটাই বেটার ফল করতে পারবে। ওকে, আশা রাখছি আমি। তাহলে তোমাদের আশা করি বোঝার মতো করে আমি তোমাদের ক্লাসগুলো করাচ্ছি। ক্লাসগুলো তোমাদের কাছে আশা রাখছি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, কেননা এখান থেকে অনেক প্রশ্নই দেখবে এক্সামে কমন পাচ্ছ তোমরা, কেননা লুসিয়েন্টটা একটা গুরুত্বপূর্ণ যেহেতু বই, তাই এখান থেকে প্রশ্ন তোমরা কমন পাবে। ওকে, তাই এই জায়গাগুলো তোমাদের কভার করতে হবে, সেটা অল সাবজেক্টের ওপর। আমি তোমাদের অল সাবজেক্টই করাচ্ছি, তার জন্য তোমাদেরকে আমাকে সাপোর্ট করতে হবে। সাপোর্ট করে লাইক করে শেয়ার করো ক্লাসগুলো, যাতে করে আমি আরও ক্লাস তোমাদের জন্য নিয়ে আসতে পারি। ওকে, তার জন্য তোমাদের সাপোর্টটা খুবই দরকার। চলো তাহলে আজকে আমরা শুরু করি ফ্রিডম স্ট্রাগল দ্য গান্ধী এরা, অর্থাৎ গান্ধী যুগটা। চলো প্রথমেই আমরা দেখে নেব ফ্যাক্টস অ্যাবাউট গান্ধী, অর্থাৎ গান্ধী সম্পর্কে কিছু তথ্য জানবো। গান্ধী সম্পর্কে আমরা পড়তে যাচ্ছি, তাই গান্ধী সম্পর্কে আমরা ডিটেলস কিছু ইনফরমেশান অবশ্যই তার আগে জেনে নেব। ওকে, তা দেখে নাও প্রথমেই আমরা যে গান্ধী সম্পর্কে যে ইনফরমেশানটা জানবো সেটা হচ্ছে জন্ম তারিখ এবং স্থান। অর্থাৎ গান্ধীজি 1869 সালের 2রা অক্টোবর গুজরাটের পোরবন্দরে তিনি জন্মগ্রহণ করেছেন। এই সালটা থেকে, ডেটটা থেকে দেখবে বারবার একদম প্রশ্ন তোমাদের এক্সামে এসে থাকে, তো এই জায়গাগুলো কিন্তু তোমাদের ভালো করে কিন্তু নোট করতে হবে। নেক্সট দেখো, একটা নোট হিসাবে তোমাদের জেনে রাখতে হবে ইউএনও মানে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন যেটা আছে, তিনি কিন্তু ডিক্লেয়ার করেছেন যে 2রা অক্টোবর আন্তর্জাতিক অহিংসা দিবস, মানে আন্তঃরাষ্ট্রীয় অহিংসা দিবস 2রা অক্টোবর পালন করা হবে। ইউএনও ডিক্লেয়ার করেছে, আমরা সকলেই জানি এই দিনকে আন্তর্জাতিক অহিংসা দিবস পালন করা হয়। ওকে, নেক্সট দেখো হচ্ছে গান্ধীজির পিতার নাম কি। করমচাঁদ গান্ধী ছিল গান্ধীজির পিতা, আর মাতার নাম হচ্ছে পুতালিবাই। ওকে, আর একটা প্রশ্ন যেটা সবথেকে বেশি এক্সামে এসে থাকে, গান্ধীর হচ্ছে রাজনৈতিক গুরু কে ছিলেন? গোপাল স্নান গোখলে, ইনি ছিলেন হচ্ছেন গান্ধীর হচ্ছে রাজনৈতিক গুরু। আর একান্ত সচিব বলতে কে? প্রাইভেট সেক্রেটারি গান্ধীর ছিলেন হচ্ছে মহাদেব দেশা। বোঝা গেল? তো এখান থেকে কিন্তু প্রশ্ন আসে রাজনৈতিক গুরু কে ছিলেন, একান্ত সচিব অর্থাৎ প্রাইভেট সেক্রেটারি কে ছিলেন, এই জায়গাগুলো তোমাদের কিন্তু জেনে রাখতে হবে। বোঝা গেল? নেক্সট একটা ইনফরমেশান দেখো তোমাদের আমি দেবো, গান্ধীর ওপর সাহিত্যের প্রভাব, মানে গান্ধীর ওপর যে সাহিত্যের প্রভাব পড়েছিল সেটা কাদেরকে দেখে পড়েছিল সেগুলো তোমাদের নামগুলো এখানে দেওয়া রয়েছে। দেখো, জন রাস্কিন্স আনটু দিস লাস্ট, এমারসন, থোরো, লিও টলস্টয়, বাইবেল এবং গীতা, এই সাহিত্যগুলো গান্ধীজির ওপর মোস্টলি হচ্ছে প্রভাব ফেলেছে, তাই এইগুলো কিন্তু জেনে রাখবে, ইম্পর্টেন্ট। আর কী কী সাহিত্যকর্ম অর্থাৎ লিটারেসি ওয়ার্কের মধ্যে কী কী ইম্পর্টেন্ট দেখে নাও। হিন্দ স্বরাজ নামটা সকলেই শুনেছো, যেটা 1909 সালটা তোমাদের দেওয়া রয়েছে। এবং হচ্ছে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এটা একটা আত্মজীবনী। ওকে, অটোবায়োগ্রাফি যেটা 1927 প্রকাশ পেয়েছিল। এটা কি বর্ণনা করা আছে? 1922 পর্যন্ত গান্ধীর জীবনের সমস্ত ঘটনাগুলো এই মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এই যে আত্মজীবনী যে বইটা আছে অটোবায়োগ্রাফি, এতে কিন্তু বর্ণনা করা আছে। তো এই জিনিসগুলো তোমাদের কিন্তু জানতে হবে। ওকে, সাহিত্যকর্মর দিক থেকে। নেক্সট হচ্ছে সম্পাদক হিসাবে, অর্থাৎ অ্যাজ অ্যান অডিটর হিসাবে তিনি কী কী ভূমিকা পালন করেছেন। দেখো, সম্পাদক তিনি অনেকগুলো পত্রিকা তিনি করেছেন। ওকে, তার মধ্যে গুরুত্বপূর্ণ মেনলি যেটা আছে সেটা হচ্ছে ইন্ডিয়ান ওপিনিয়ন, একটা হরিজন, একটা ইয়ং ইন্ডিয়া। ওকে, তোমরা নাম তিনটে শুনেছো, বারবার দেখবে এক্সামে প্রশ্ন দেয় যে ইয়ং ইন্ডিয়া, হরিজন, ইন্ডিয়ান ওপিনিয়ন, এইগুলোর সম্পাদককে, এগুলো হচ্ছে গান্ধীজি সম্পাদক ছিলেন। ওকে, এবার হচ্ছে ইন্ডিয়ান ওপিনিয়নটা হচ্ছে ইংরেজি এবং গুজরাটি, হিন্দি এবং তামিলও কিছুটা সময়ের জন্য কিন্তু ওয়াকেবল ছিল।
এই ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকাটা। আর হরিজন পত্রিকাটা সময়কালটা দেওয়া রয়েছে দেখো 1919 থেকে 1931 পর্যন্ত, যেটা কিন্তু ইংরাজি, গুজরাটি এবং হিন্দিতে কিন্তু প্রকাশ পেয়েছিল। আর ইয়ং ইন্ডিয়া যেটা ছিল 1933 থেকে 1942 সাল পর্যন্ত চলেছিল, যেটা ইংরাজিতে ছিল আর গুজরাটিতেও ছিল। আর গুজরাটে ইয়ং ইন্ডিয়ার নামটা কিন্তু অন্য ছিল, ইয়ং ইন্ডিয়া থাকেনি, গুজরাটে এর নাম ছিল এই পত্রিকার নবজীবন। এখান থেকে প্রশ্ন দেয় যে ইয়ং ইন্ডিয়া গুজরাটে কী নামে পরিচিত ছিল? নবজীবন নামে পরিচিত ছিল। আশা করি ক্লিয়ার হয়েছে ইনফরমেশানগুলো। এগুলো হচ্ছে ফ্যাক্ট অ্যাবাউট গান্ধী, তোমাদের লুসিয়েন্টে পাবে। এই ইনফরমেশানগুলো গান্ধী সম্পর্কে একটা বেসিক কনসেপ্ট তোমাদের জেনে রাখতে হবে। এবার প্রশ্ন উঠে আসছে, গান্ধীজি প্রথম জীবন থেকে লাস্ট জীবন পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছিল সেইগুলো ক্রোনোলজিক্যাল অর্ডারে অর্থাৎ ক্রমানুযায়ী তোমাদের যদি সাজানো হয়, সেটাও কিন্তু ইনফরমেশান তোমাদের লুসিয়েন্টে আছে। তো সেই ইনফরমেশানটা তোমাদেরকে এরপর হচ্ছে তোমাদের দেবো। ওকে, মানে গান্ধী সম্পর্কে কিছু এক্সট্রা ইনফরমেশান। তার আগে আমরা জেনে নেব হচ্ছে গান্ধীজির আরও কিছু ইনফরমেশান। কি না, গান্ধীজিকে বিভিন্নজন বিভিন্ন নাম দিয়েছিলেন, সেই নামগুলো একটু জেনে রাখবে, প্রশ্ন কিন্তু এখান থেকে দিয়ে থাকে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর 1917 সালে মহাত্মা গান্ধীকে মহাত্মা বা সন্ত বলে কিন্তু ডাকতেন। ওকে, এছাড়া হচ্ছে দেখো আর একটা ইম্পর্টেন্ট, দেখবে এই প্রশ্নটা বারবার দিয়ে থাকে, অর্ধনগ্ন হচ্ছে সাধু বা অর্ধনগ্ন ফকির কাকে বলা হতো? গান্ধীজিকে বলা হতো। কে নামটা দিয়েছিল? উইনস্টন চার্চিল। ভালো করে নামটা মনে রাখবে, এখান থেকে প্রিভিয়াস ইয়ারে অনেকবার প্রশ্ন এসেছে। উইনস্টন চার্চিল হচ্ছে গান্ধীজিকে অর্ধনগ্ন সাধু বা অর্ধনগ্ন ফকির কিন্তু বলেছিলেন। সেটা কত সালে? 1931 সালে। এই প্রশ্নটা দেখবে বারবার প্রিভিয়াস ইয়ারে দেখা যায়। এছাড়া রাষ্ট্রপিতা বা জাতির পিতা বলা হয় হচ্ছে গান্ধীকে। কে দিয়েছিল নামটা? সুভাষচন্দ্র বসু 1944 সালে। তো এই কে নাম দিয়েছে, কী নাম দিয়েছিল এবং কত সালে দিয়েছিল, এইগুলো তোমাদের জেনে রাখতে হবে। এখান থেকে প্রশ্ন কিন্তু এক্সামে দিয়ে থাকে। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আমরা চলে যাব হচ্ছে ক্রোনোলজিক্যাল অর্ডারে হচ্ছে তোমার মহাত্মা গান্ধীর একদম বর্ণনাটা, অর্থাৎ 1869 থেকে 1948 সাল পর্যন্ত গান্ধীর জীবনে কী কী ঘটনা ঘটেছে ইম্পর্টেন্ট, সেইগুলো আমরা পরপর জেনে নেব। ওকে, তাই এইটা কিন্তু জানাটা খুবই দরকার। তোমরা যদি মোস্ট ইম্পর্টেন্ট ঘটনাগুলো পরপর জেনে রাখো, তাহলে কিন্তু তোমাদের কিন্তু একটা সিকোয়েন্সে তোমাদের কিন্তু মনে রাখবে। ওকে, এটা তোমাদের লুসিয়েন্টের ইনফরমেশান আছে। মহাত্মা গান্ধীর কালানুক্রমিক বিবরণটা পরপর ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজানো আছে সাল অনুযায়ী। ওকে, চলো তাহলে আমরা শুরু করে নিই। এবার এখানে একটা কথা বলবো প্রথমেই, এই গান্ধীর কালানুক্রমিক বিবরণটা জানতে যেয়ে আমরা দুটো পার্টে ভাগ করব। একটা হচ্ছে গান্ধীজি যখন প্রথম জীবনটা যেহেতু দক্ষিণ আফ্রিকাতে কাটিয়েছে, তাই দক্ষিণ আফ্রিকার সময়কালটা প্রথমে পড়ব। তারপর আমরা যখন তিনি ভারতে ফিরে এলেন 1915 থেকে 1948 পর্যন্ত তিনি ভারতে ছিলেন, তারপর আমরা ভারতের সময়কালটা কী কী ইম্পর্টেন্ট তার জীবনে ঘটেছে সেগুলো পড়ব। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে প্রথমে আমরা দক্ষিণ আফ্রিকা সম্পর্কে, সাউথ আফ্রিকা সম্পর্কে জেনে নেব। সাউথ আফ্রিকায় কদিন ছিলেন? 1893 থেকে 1914 পর্যন্ত। এবার প্রশ্ন হচ্ছে যে গান্ধীজির জন্ম হলো তাহলে কত সালে? 1869। গান্ধীজির জন্ম হওয়ার পর 1893 সালে কিন্তু তিনি দক্ষিণ আফ্রিকা চলে গিয়েছিলেন। গান্ধীজির দাদা আবদুল্লাহ অ্যান্ড সন্সের আইনজীবী হয়ে দক্ষিণ আফ্রিকায় কিন্তু গিয়েছিলেন। এই ইনফরমেশনটা তোমরা জেনে রাখবে। এটা লুসিয়েন্টেড নেই, তবুও তোমাদের মনে হলো এটা ইম্পর্টেন্ট, তাই অবশ্যই তোমরা নোট করে নেবে। গান্ধীজির দাদা আবদুল্লাহ অ্যান্ড সন্সের আইনজীবী হয়ে কিন্তু দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন। ওকে, 1893 থেকে 1914 সাল পর্যন্ত তিনি দক্ষিণ আফ্রিকায় কাটিয়েছেন। এবার আমরা এক এক করে জেনে নেব দক্ষিণ আফ্রিকায় কী কী ঘটনা তার সাথে ঘটেছে ইম্পর্টেন্টগুলো। ওকে, 1893 সালে গান্ধী দক্ষিণ আফ্রিকায় প্রস্থান করলো। ওকে, এটা জানলাম। নেক্সট দেখো, 1894 সালে নাটাল ভারতীয় কংগ্রেসের ভিত্তি স্থাপন করছে 1894 সালে গান্ধীজি। ওকে, নেক্সট দেখো হচ্ছে 1899-তে বোয়ার যুদ্ধের সময় ভারতীয় অ্যাম্বুলেন্সে কোরের ফাউন্ডেশন করেছিলেন এই 1899-এ গান্ধী। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই 1899 সালটা কেন বলো তো? এই বইয়ের যুদ্ধ হয়েছিল, এক নম্বর প্রশ্ন এখান থেকে আসে। আর একটা প্রশ্ন আছে, ভারতীয় অ্যাম্বুলেন্সে কোরের ফাউন্ডেশন কে করেছিলেন, কত সালে করেছিলেন? ওকে, তো এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন দেয়, এগুলো অবশ্যই তোমাদের নোট করতে হবে। নেক্সট দেখো 1904 ডারবানের কাছে ফিনিক্স ফার্মে ফাউন্ডেশন অফ ইন্ডিয়ান ওপিনিয়ন অ্যান্ড ফিনিক্স ফার্ম, মানে একটা ম্যাগাজিন এটা বলতে পারো ফিনিক্স ফার্মটা, বা ফাউন্ডেশন অফ ইন্ডিয়ান ওপিনিয়ন, এটা একটা ম্যাগাজিন, এটা 1904-এ তিনি প্রকাশ করেছিলেন। ওকে, নেক্সট আমরা দেখে নেব 1906 ট্রান্সভালে এশিয়াটিক অ্যাডিয়েন্সের বিরুদ্ধে প্রথম আইন অমান্য আন্দোলন ওকে শুরু করেছিলেন 1906। ওকে, নেক্সট দেখো 1907 ট্রান্সভালে এশিয়ানদের জন্য বাধ্যতামূলক নিবন্ধন ও পাসের বিরুদ্ধে সত্যাগ্রহ করেছিলেন, যেটাকে ব্ল্যাক অ্যাক্ট বলা হয়। এখান থেকে প্রশ্ন কিন্তু দেয়, দ্য ব্ল্যাক অ্যাক্ট কত সালে হয়েছিল, কে করেছিল? 1907-এ গান্ধীজি করেছিল। বোঝা যাচ্ছে। নেক্সট হচ্ছে 1908-এর কী ঘটনা আছে দেখো। 1908-এ হচ্ছে বিচার এবং কারাদণ্ড, জোহানবার্গ জেল প্রথম জেল মেয়াদ তিনি কাটালেন, মানে 1908-এ তার জেল হয়ে গেছিলো, বিচারে কারাদণ্ড হয়েছিল। সেটা কোন জেলে তিনি ছিলেন? জোহানবার্গের জেলে। এটা কিন্তু জেনে রাখতে হবে, এখান থেকে প্রশ্ন কিন্তু দিয়ে থাকে, খুবই ইম্পর্টেন্ট জোহানবার্গের জেলটা। আর 1910-এ কী ঘটলো না, জোহানবার্গের কাছে টলস্টয় ফার্মের ফাউন্ডেশন
পরে যেটা গান্ধী আশ্রম নাম হয়েছিল। প্রথমে কিন্তু গান্ধী আশ্রম নাম হয়নি, প্রথমে নাম ছিল জোহানবার্গের কাছে টলস্টয় ফার্মের ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা পরবর্তীকালে নাম হয়ে যায় গান্ধী আশ্রম। পরবর্তী দেখো 1913 সালে কি ইম্পর্টেন্স ছিল গান্ধীর জীবনে, কেপটাউনে অখ্রিস্টান বিবাহীদের স্বীকৃতি বাতিলের বিরুদ্ধে সত্যাগ্রহ করেছিল। ওকে, কেপটাউনে যারা অখ্রিস্টান ছিল, মানে খ্রিস্টান যারা ছিল না, তাদের বিবাহের স্বীকৃতি বাতিলের একটা বিদ্রোহ করেছিল হচ্ছে তোমার গান্ধীজি। বোঝা যাচ্ছে? তাহলে তো 1913 ঘটনা। এবার হচ্ছে 1914 কী ঘটলো না, দক্ষিণ আফ্রিকা চিরতরে ত্যাগ করে ভারতে চলে আসেন হচ্ছে গান্ধীজি। প্রশ্ন কিন্তু এখান থেকে খুবই আসে যে গান্ধীজি কবে ভারতে থেকে তোমার দক্ষিণ আফ্রিকা গিয়েছিল 1993, আর কবে ফিরে এসেছিল 1914-তে দক্ষিণ আফ্রিকায়, একদম চিরতরে ফিরে এসেছিল। কথাটা কেন লেখা আছে বলতো? এরপর কিন্তু গান্ধীজি আর কোনো দিনই দক্ষিণ আফ্রিকায় যাননি, বোঝা? ওই জন্য চিরতরে ত্যাগ করে ভারতে ফিরে আসেন, এই কথাটা লুসিয়েন্টে লেখা আছে। এবার দেখো এখানে বোয়ার যুদ্ধের সময় ভারতীয় অ্যাম্বুলেন্সে কোর তৈরির জন্য কাইসার হিন্দ পুরস্কার পেয়েছিলেন। দেখো তোমাদের একটু আগে বলছিলাম না, এই যে 1899 বোয়ার যুদ্ধের সময় ভারতীয় অ্যাম্বুলেন্সে কোরের ফাউন্ডেশন তো মহাত্মা গান্ধী করেছিল। এবার দেখো এই বোয়ার যুদ্ধ যখন চলছিল, এই যুদ্ধের সময় ভারতীয় অ্যাম্বুলেন্সে কোর তৈরি করেছিল, আর সেই জন্য তিনি 1914-তে গিয়ে কাইসার হি হিন্দ এই পুরস্কারটা কিন্তু পেয়েছিলেন। এখান থেকে প্রশ্ন আছে, কাইসার হি হিন্দ পুরস্কার কে পেয়েছিলেন, কিসের জন্য পেয়েছিলেন, কত সালে পেয়েছিলেন? ওকে, তাহলে বোঝা গেল। তাহলে নামটা কিন্তু ভালো করে মনে রাখবে, কাইসার হি হিন্দ পুরস্কার গান্ধী পেয়েছিল। তাহলে বোঝা যাচ্ছে ইনফরমেশনগুলো। এইটা গেল হচ্ছে 1893 থেকে 1914 পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় যতদিন তিনি ছিলেন। তাহলে এবার দক্ষিণ আফ্রিকা থেকে তিনি ফিরছেন, কত সালে ফিরছেন? 1914 পর্যন্ত তিনি ছিলেন, 1915-তে ফিরে আসেন কোথায়? ভারতে। তাহলে এবার আমরা পড়বো হচ্ছে ভারতে থাকাকালীন তার জীবনে কী কী ইম্পর্টেন্স ছিল। চলো আমরা সেগুলো দেখে নিই। তাহলে ভারতে সময় কাটাচ্ছেন 1915 থেকে 1948 পর্যন্ত। ওকে, এবার আমরা জেনে নেবো এক এক করে ভারতের ইম্পর্টেন্সগুলো। দেখো 1915-তে কী ঘটছে, 9 জানুয়ারি 1915 তারিখে তিনি হচ্ছে ভারতে পৌঁছালেন। ভারতের কোথায় পৌঁছালেন? বোম্বেতে এসে পৌঁছালেন। আহমেদাবাদের কাছে কোচরাবে সত্যাগ্রহ আশ্রমের ভিত্তি কিন্তু স্থাপন করলেন এই 1915 সালে। 20 মে 1917 সালে আশ্রম সবরমতীর তীরে কিন্তু সেটা স্থানান্তরিত হয়। এই জায়গাগুলো ভালো করে তোমাদের মনে রাখতে হবে। 1915 সালে গান্ধীজি ভারতে এলো বোম্বেতে, এসে আহমেদাবাদের কাছে কোচরাবে সত্যাগ্রহ আশ্রম ভিত্তি স্থাপন করলো। নামটা কি? সত্যাগ্রহ আশ্রম, এটা হচ্ছে ভিত্তি স্থাপন করলো। পরবর্তীকালে সত্যাগ্রহ আশ্রমটা উঠে যে কোথায় চলে গেল? সবরমতী তীরে। ওকে, সেখানে চলে গেল কত সালে? 1917 সালে। তাহলে এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে। তার সর্বভারতীয় সফর তিনি 1915-তে তিনি করেছিলেন, এটাও কিন্তু জেনে রাখতে হবে। এবার দেখো 1916-র কি ইম্পর্টেন্স আছে। সক্রিয় রাজনীতি থেকে বিরত থাকেন এই 1916 সালে। 1915 সালেতে এসে এত কিছু করলো, এবার 1916-তে কিন্তু রাজনীতি থেকে একটু বিরতি নিলেন। যদিও তিনি 26 থেকে 30 ডিসেম্বর 1916 সালে অনুষ্ঠিত যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে লখনৌ অধিবেশনটা ছিল, সেখানে কিন্তু তিনি যোগ দিয়েছিলেন, যেখানে বিহারের কৃষক রাজকুমার শুক্লা তাকে চম্পারণে আসার কিন্তু অনুরোধও জানিয়েছিলেন। তাই জন্য তিনি কিন্তু চম্পারণে গিয়েছিলেন এবং গিয়ে সেখানেও সত্যাগ্রহ শুরু করেছিলেন, সেটার নাম হয়ে গেছিল চম্পারণ সত্যাগ্রহ। তাহলে বোঝা যাচ্ছে কে তাহলে ডাক দিয়ে তাকে নিয়ে গেছিল চম্পারণে, না বিহারের কৃষক রাজাকুমার শুক্লা তাকে চম্পারণে আসার অনুরোধ করেছিলেন এবং তিনি গিয়েও ছিলেন গান্ধীজি। তাহলে এই জিনিসগুলো তোমাদের জানতে হবে। তো এইগুলো থেকে কিন্তু প্রশ্ন কিন্তু দিয়ে থাকে। নেক্সট দেখো 1917-তে গান্ধী বিহারের নীলকরদের দ্বারা নির্যাতিত চাষিদের অভিযোগের প্রতিকারের জন্য চম্পারণে অভিযানের সাথে সক্রিয় রাজনীতি প্রবেশ করলেন। তাহলে তিনি সক্রিয় রাজনীতি থেকে বিরত নিয়েছিলেন 1916-তে, কিন্তু বিহারের কৃষক রাজাকুমার শুক্লা তাকে যখন চম্পারণে ডাকলেন, তিনি কিন্তু বুঝলেন ব্যাপারটা যে চম্পারণে কী ঘটনা ঘটছে। চম্পারণে দেখা যাচ্ছে যে নীলকর যারা ছিল তারা চাষিদের ওপর অত্যাচার করছে, ওকে জোর করে নীল চাষ করাচ্ছে। এই সমস্ত কিছু ঘটনা দেখে গান্ধীজি থাকতে না পেরে 1917-তে যে কী করলো, চম্পারণে যে সত্যাগ্রহ করে দিল, ওকে আন্দোলন করলো। তাহলে এই চম্পারণের অভিযোগের সাথে সক্রিয় রাজনীতিতে তিনি কিন্তু আবার প্রবেশ করলেন 1917-র এপ্রিল মাসে। তা চম্পা সত্যাগ্রহ ছিল ইন্দিলার তার প্রথম আইন অমান্য আন্দোলন। তাহলে প্রশ্ন আসতে পারে যে প্রথম তার আইন অমান্য আন্দোলন তাহলে কবে শুরু হচ্ছে ভারতে আসার পর? 1917-তে। সেটা কি? চম্পারণ সত্যাগ্রহের মাধ্যমে। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো পরবর্তী আমরা সালটা দেখে নেব যে কোন সালটা ইম্পর্টেন্ট। 1918 সালটা। 1918 সালে কি ইম্পর্টেন্স আছে গান্ধীর জীবনে? দেখো 1918 সালের ফেব্রুয়ারিতে গান্ধী আহমেদাবাদে সংগ্রাম শুরু করেছিলেন, যাতে শিল্প শ্রমিকরা জড়িত ছিল। এবার 1918-তে গিয়ে গান্ধী কী করছে না, শিল্প শ্রমিকদের জন্য হাত বাড়িয়ে দিচ্ছেন। 1918-তে গান্ধী আহমেদাবাদে সংগ্রাম শুরু করছে শিল্প শ্রমিকদের জন্য। আহমেদাবাদ সংগ্রামের সময় গান্ধী প্রথমবারের মতো অনশনকে অস্ত্র হিসাবে ব্যবহার করেছিলেন। এই লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনশনকে অস্ত্র হিসাবে ব্যবহার করেছিলেন গান্ধীজি কত সালে? 1918 সালে, যেটাকে বলা হয় স্ট্রাইক অ্যাজ উইপেন।
ভালো করে মনে রাখবে এই ইংলিশ এবং বাংলা দুটো টার্ম। দেখো এখানটা বোঝো ভালো করে যে যুদ্ধ করতে গেলে যেমন অস্ত্রের প্রয়োজন হয়, সেরকমই গান্ধীজি যুদ্ধ করতে চাইছিলেন, কিন্তু সেটা অস্ত্র দিয়ে মারামারি কাটাকাটির মাধ্যমে নয়, সেটা কিসের মাধ্যমে? অনশন করে। অনশনকেই তিনি অস্ত্র হিসেবে ব্যবহার করছেন, ঢাল হিসাবে তিনি স্ট্রাইককে অর্থাৎ অনশনকে কিন্তু ব্যবহার করছেন। তাই জন্য এটাকে বলা হচ্ছে অনশনকে অস্ত্র হিসেবে ব্যবহার করে তিনি কিন্তু আহমেদাবাদের সংগ্রামকে কিন্তু চালিয়েছিলেন। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, তোমরা দেখবে প্রিভিয়াস ইয়ারে অনেক প্রশ্ন এসেছে, প্রত্যেকটা এক্সামই এসেছে, সেটা ডব্লিউবিসিএস হোক বা এসএসসির কোনো এক্সাম হোক বা পুলিশেই হোক। ওকে, এবার দেখো 1918 সালের মার্চ মাসে গান্ধী গুজরাটের খেদার কৃষকদের জন্য কিন্তু কাজ করছিলেন। ওকে, যারা ফসলের ব্যর্থতার কারণে খাজনা দিতে সমস্যায় পড়েছিল। খেদা সত্যাগ্রহ ছিল তার প্রথম অসহযোগ আন্দোলন। তাহলে বোঝা যাচ্ছে ইম্পর্টেন্ট টপিকগুলো কিন্তু লুসিয়ান কভার করেছে। তাই এই জায়গাগুলো তোমাদের কিন্তু কোনোলজিক্যাল অর্ডারে অর্থাৎ পর সাল অনুযায়ী তোমাদের কিন্তু সাজানো রয়েছে। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্স তোমাদেরকে মনে রাখার জন্য। ওকে, এবার ডিটেলসে আমরা জানবো, পরবর্তীতে আমরা ক্লাস করতে করতে ডিটেলস ইনফরমেশনগুলো জানবো যে অসহযোগ আন্দোলন কী, চম্পারণ সত্যাগ্রহ কী, কত সালে হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল, সমস্ত A to Z তথ্য আমরা পরবর্তীতে অবশ্যই জানবো। ওকে, কিন্তু একটা কোনোলজিক্যাল অর্ডারে তোমরা যদি জেনে রাখো ইম্পর্টেন্স মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো কী কী ঘটেছিল সাল অনুযায়ী, তাহলে কিন্তু তোমাদের প্রশ্নের আনসার দিতে তোমাদের অনেকটা সুবিধা হবে। ছোট করে একটা জিস্ট তোমরা পাবে গান্ধীর জীবনের কোনোলজিক্যাল অর্ডারটা তোমরা যদি জেনে রাখো। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো পরবর্তী আমরা দেখে নিই সালটা 1919। আর 1919 মানেই তোমরা জানো ইতিহাসে একটা ভেরি ইম্পর্টেন্স একটা হচ্ছে সাল 1919। প্রচুর ঘটনা ঘটেছে এই 1919-এ। ওকে, তাহলে গান্ধী 6ই এপ্রিল 1919 তারিখে রাওলাট আইনের বিরুদ্ধে কিন্তু সত্যাগ্রহের ডাক দিল। তাহলে দেখো, তাহলে 1919-এর 6ই এপ্রিল রাওলাট আইনের বিরুদ্ধে সত্যাগ্রহের ডাক দিচ্ছে কে? গান্ধী। প্রথমবারের মতো জাতীয়তাবাদী আন্দোলন, এটা প্রথম সর্বভারতীয় রাজনৈতিক আন্দোলন বলতে পারো এই রাওলাট আইন। এর নেতৃত্ব গ্রহণ করেন গান্ধীজি। গান্ধী কাইসারে হিন্দ স্বর্ণপদক ফিরিয়ে দিয়েছিলেন। তোমাদের প্রথম দিকে বলছিলাম না, কাইসারে হিন্দ পুরস্কারটা তিনি পেয়েছিলেন, এই পুরস্কারটা তিনি ফিরিয়ে দিচ্ছেন এখন এই 1919-এ এসে। কিসের জন্য? সর্বভারতীয় রাজনৈতিক আন্দোলন তিনি শুরু করছেন, দেখছেন ওদের দেওয়া পুরস্কারটা আমাদের কোনো প্রয়োজন নেই, তাই কাইসারে হিন্দ পুরস্কারটা মানে স্বর্ণপদকটা কী করলেন? তিনি ফিরিয়ে দিলেন। জালিয়ানওয়ালাবাগ গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদে 13ই এপ্রিল 1919-এ কিন্তু ঘটেছিল। তাহলে 1919-এ জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটলো 13ই এপ্রিল। সর্বভারতীয় খিলাফত সম্মেলনে গান্ধীকে তার সভাপতি নির্বাচন করা হয়েছিল। এটা কিন্তু জেনে রাখবে, এটা দিল্লিতে 1919-এর নভেম্বরে হয়েছিল। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে এই জায়গাগুলো কিন্তু তোমাদের নোট করতে হবে। পরবর্তী দেখো আর একটা ইনফরমেশন, 1920 থেকে 1922 সাল পর্যন্ত কি ইম্পর্টেন্স ছিল গান্ধীর জীবনে। দেখো, গান্ধী অসহযোগ ও খিলাফত আন্দোলনের নেতৃত্ব দেন হচ্ছে 1 আগস্ট 1920 ফেব্রুয়ারি থেকে 1922 পর্যন্ত। ওকে, গান্ধী 5ই ফেব্রুয়ারি চৌরি চৌরাতে সহিংস ঘটনার পর আন্দোলন তিনি প্রত্যাহার করে নিয়েছিলেন। তাহলে প্রশ্ন আসে যে কোন ঘটনার পর তিনি আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন? চৌরি চৌরা ঘটনার পর। ওকে, যেটা 12ই ফেব্রুয়ারি 1922-এ ঘটেছিল। ওকে, অসহযোগ আন্দোলনের পর গান্ধীর অধীনে প্রথম গণভিত্তির রাজনীতি কিন্তু ঘটেছিল এই 1920 থেকে 1922-এর মধ্যে। তো এই জায়গাগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এই চৌরি চৌরা ঘটনা, খিলাফত আন্দোলন, গান্ধী অসহযোগ আন্দোলন, এগুলো সম্পর্কে আবার ডিটেলসে আমরা পড়বো পরবর্তীতে। কিন্তু 1920 থেকে 1922-এর মধ্যে যে ঘটনাগুলো ঘটেছিল সেই ইম্পর্টেন্সটা তোমাদেরকে দেওয়া হলো। নেক্সট হচ্ছে আমরা 1924টা দেখবো। 1924টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো, আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস মানে ভারতীয় যে জাতীয় কংগ্রেস যেটা গঠন হয়েছিল, বেলগাঁওর যে অধিবেশনটা ছিল যেটা কর্ণাটকে হয়েছিল, সেখানে প্রথম এবং শেষবারের মতো গান্ধী কিন্তু কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রশ্ন কিন্তু খুবই আসে যে গান্ধীজি একবারই হচ্ছে তোমার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ জাতীয় কংগ্রেসে কিন্তু একবারই কিন্তু সভাপতি নির্বাচন হয়েছিলেন, এবং সেটাই প্রথম এবং সেটাই শেষ। কেন না, এরপর তিনি আর কোনো দিনই গান্ধীজি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের হচ্ছে সভাপতি গ্রহণ করেননি। তাই এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসে যে কোন অধিবেশনে, কত সালে, কোথায় এই অধিবেশনটা হয়েছিল যেখানে গান্ধীজি হচ্ছে তোমার সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তো এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন দেয়, খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটা 1924টা। এবার আমরা দেখব 1925 থেকে 1927 পর্যন্ত। গান্ধী প্রথমবারের মতো সক্রিয় রাজনীতি থেকে অবসর কিন্তু নিয়েছিলেন। তাহলে আবার একবার অবসর নিচ্ছেন সক্রিয় রাজনীতি থেকে 1925 সালে, এবং কংগ্রেসের গঠনমূলক কর্মসূচিতে নিজেকে নিয়োজিত করছেন। কি না, কংগ্রেসের বিভিন্ন রকম গঠনমূলক যে কাজগুলো হচ্ছিল তাতে হচ্ছে তিনি নিয়োজিত ছিলেন। ওকে, গান্ধী 1927 সালে আবার সক্রিয় রাজনীতিতে শুরু করছেন। তাহলে দেখো, 25-এ তিনি বিরতি নিচ্ছেন, আবার 27-এ যে আবার সক্রিয় রাজনীতি তিনি কিন্তু শুরু করলেন। ওকে, বোঝা গেল। চলো নেক্সট আমরা দেখে নেব 1930 থেকে 1934 পর্যন্ত কি ইম্পর্টেন্স আছে গান্ধীর জীবনে। গান্ধী তার ডান্ডি পদযাত্রা, নাম শুনেছ, এবং লবণ সত্যাগ্রহের মাধ্যমে আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন। আইন অমান্য আন্দোলন ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। তো এই আইন অমান্য আন্দোলন কে শুরু করছে? গান্ধীজি। এবং গান্ধী তার ডান্ডি পদযাত্রা এবং লবণ সত্যাগ্রহের মাধ্যমে। আমরা এগুলো সম্পর্কে জানবো, তাই এখন আমরা ডিটেলসে যাচ্ছি না।
ওকে, লবণ সত্যাগ্রহ কী, কেন হয়েছিল, ডান্ডি পদযাত্রা কেন করেছিল, কোথা দিয়ে করেছিল, সমস্ত কিছু আমরা জানবো পরবর্তীতে। ওকে, কিন্তু এখন আমরা যেহেতু ক্রোনোলজিক্যাল অর্ডারটার ইম্পর্টেন্সটা পড়ছি, তাই আমরা শুধু এইটুকুনি জানবো। ওকে, এবার দেখো প্রথম পর্যায়ে 12ই মার্চ 1930 থেকে 1931 5ই মার্চ পর্যন্ত এটা চলেছিল, মানে এই আইন অমান্য আন্দোলনটা। ওকে, ও আইন অমান্য আন্দোলনটা দুটো পর্যায়ে হচ্ছে, একটা হচ্ছে প্রথম পর্যায়ে, একটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে। এবার দেখো, গান্ধী লন্ডনের দ্বিতীয় গোলটেবিল সম্মেলনে যোগদান এবং কংগ্রেসের একমাত্র প্রতিনিধি হিসাবে কিন্তু হচ্ছে তিনি বহাল ছিলেন 7ই সেপ্টেম্বর থেকে 1 ডিসেম্বর 1931 পর্যন্ত। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে গান্ধীজি কোন গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন? দ্বিতীয় গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন গান্ধীজি। কংগ্রেসের একমাত্র প্রতিনিধি হিসাবেই কিন্তু তিনি দ্বিতীয় গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন, দ্বিতীয় গোলটেবিল বৈঠক। তাহলে এখান থেকে প্রশ্ন উঠে আসতে পারে যে কটা গোলটেবিল বৈঠক হয়েছিল? 3টে গোলটেবিল বৈঠক হয়েছিল, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। প্রথমটা হয়েছিল 1930-এ, দ্বিতীয়টা হয়েছিল 1931-এ, তৃতীয়টা হয়েছিল 1932-এ। বোঝা যাচ্ছে? তাহলে এই দ্বিতীয় গোলটেবিল বৈঠকটা তাহলে কত সালে হবে? 1931-এ, 7ই সেপ্টেম্বর থেকে 1 ডিসেম্বর 1931-এ এই এতদিন ধরে তোমার দ্বিতীয় গোলটেবিল বৈঠকটা চলেছিল, যেখানে কংগ্রেসের প্রতিনিধি হিসাবে তোমার গান্ধীজি কিন্তু অংশগ্রহণ করেছিল এতে। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রশ্ন কিন্তু এখান থেকে খুবই দেয়। আর দ্বিতীয় পর্যায়ে মানে আইন অমান্য আন্দোলনে, সেটা হচ্ছে তোমার সালটা দিয়ে রেখেছে 3রা জানুয়ারি 1932 থেকে 1934-এর 17ই এপ্রিল পর্যন্ত দ্বিতীয় পর্যায়টা চলেছিল। তাহলে এই ইম্পর্টেন্সটা তোমরা 1923 থেকে 34 সাল পর্যন্ত বুঝলে। এবার দেখো 1934 থেকে 1939 সাল পর্যন্ত কী হয়েছিল। গান্ধী সক্রিয় রাজনীতি থেকে আবার অবসর নিচ্ছেন এবং সে ওয়ার্দা আশ্রম, এই ওয়ার্দা আশ্রমটা তিনি কিন্তু স্থাপন করলেন 1934-এ। তো এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা মনে রাখবে। 1939-এ যে গান্ধী আবার সক্রিয় রাজনীতি কিন্তু শুরু করছেন। এবার দেখো 1940 থেকে 1941 পর্যন্ত কী ঘটনা ঘটেছিল। গান্ধী স্বতন্ত্র সত্যাগ্রহ আন্দোলন কিন্তু শুরু করেছিলেন 1940 থেকে 1941-এর মধ্যে। এবার আমরা নেক্সট দেখে নেব হচ্ছে 1942 সালটা কি ইম্পর্টেন্ট। 1942টাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভারত ছাড়ো আন্দোলন, নাম শুনেছ? এই ভারত ছাড়ো আন্দোলনের আহ্বানের জন্য গান্ধী স্লোগান উত্থাপন করেছিলেন, ডু অর ডাই। নামটা শুনেছো তো? ডু অর ডাই মানে করো বা মরো, করো অথবা মরো। এই আন্দোলনের সময় কিন্তু তিনি এই আহ্বানটা দিয়েছিলেন ভারত ছাড়ো আন্দোলনের সময় 1942-এ। আমরা হয় ভারতকে স্বাধীন করব, না হয় চেষ্টায় মরব। বিনা চেষ্টায় কিন্তু মরতে চায়নি গান্ধীজি। ওকে, গান্ধী এবং সমস্ত কংগ্রেস নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল এই 1942-এর 9ই আগস্টে। ওকে, এই আন্দোলন করার ফলে। বোঝা যাচ্ছে? পরবর্তী আমরা দেখব 1942 থেকে 1944 সাল পর্যন্ত কি ইম্পর্টেন্স ছিল গান্ধীর জীবনে। গান্ধীকে পুনের কাছে হান প্রাসাদে বন্দি রাখা হয়েছিল। ওকে, তাকে তো গ্রেপ্তার করা হলো 1942-এ। এবার সেই সময়তে কী করা হচ্ছে, হান প্রাসাদে বন্দি রাখা হয়েছিল গান্ধীজিকে। সেই সময়কালটা কত? 9ই আগস্ট 1942 থেকে মে 1944 পর্যন্ত। ওকে, অনেক দিন বন্দি রাখা হলো হান প্রাসাদে। গান্ধী তার স্ত্রী কোসিরবা, ওকে, এবং ব্যক্তিগত সচিব দেশাইকে হারিয়েছিলেন সেই সময়। তিনি কিন্তু সেই সময় একটা ব্যথিত হৃদয়ের মধ্যে দিয়ে তিনি কিন্তু যাচ্ছিলেন গান্ধীজি, কারণ তার স্ত্রী এবং ব্যক্তিগত যে সচিব ছিল, ওকে, তার প্রাইভেট সেক্রেটারি মহাদেব দেশাই, তাকে কিন্তু হারিয়েছে সেই সময়। তো এই জায়গাগুলো তোমাদের কিন্তু জেনে রাখতে হবে। এইটাই ছিল গান্ধী সালের শেষ কারাগার, অর্থাৎ গান্ধীর জীবনের শেষ কারাগার, মানে জেলখানা জীবনে কাটিয়েছেন এই সময়টাই, মানে শেষ কারাগার হিসাবে ওই জন্য বর্ণনা করছে লুসিয়েন্ট। ওকে, নেক্সট দেখো 1945 সালের পরে কংগ্রেসের উপর গান্ধীর প্রভাব অনুভূতভাবে হ্রাস পাচ্ছিল, কেননা গান্ধীজি আস্তে আস্তে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে, মানে জাতীয় কংগ্রেস থেকে বেরিয়ে আসতে চাইছিল। ওকে, তার সাথে তার মনোমালিন্য চলছিল জাতীয় কংগ্রেসের। এবার দেখো 1946-এ মুসলিম লীগের ডাইরেক্ট অ্যাকশন আহ্বানের ফলে সাম্প্রদায়িক সহিংসতার বেহাল্লাপনায় গভীরভাবে ব্যথিত ছিলেন হচ্ছে গান্ধীজি। কেননা মুসলিম লীগ সেই সময় থেকে হঠাৎ করে উদ্ভব হলো এবং ডাইরেক্ট অ্যাকশন আহ্বান করলো যে মুসলিমদের আলাদা রাষ্ট্র গঠন করতে হবে। এই নিয়ে গান্ধীজি কিন্তু প্রচুর পরিমাণে দুঃখ প্রকাশ করলো এবং মনে মনে প্রচুর কিন্তু দুঃখ পেয়েছিলেন তিনি, যে হঠাৎ করে আবার হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গাটা সৃষ্টি হতে লাগছে। সাম্প্রদায়িক শান্তি পুনরুদ্ধারের জন্য তিনি কিন্তু প্রথমে বাংলাদেশের নোয়াখালী এবং পরে কিন্তু ক্যালকাটা ভ্রমণ করেছিলেন। এটা ক্যালেউটা হয়ে গেছে, এটা ক্যালকাটা হবে। ওকে, এখানে একটু স্পেলিংটা মিস্টেক আছে। ওকে, এখানে সি হবে, এটা ই হয়ে গেছে, এটা ক্যালকাটা। ওকে, ক্যালকাটা ভ্রমণ করেছিলেন। প্রথমে তিনি নোয়াখালী, বাংলাদেশের নোয়াখালী ভ্রমণ করেছিলেন, আর পরে তিনি ক্যালকাটা ভ্রমণ করেছিলেন, মানে কলকাতাতে। তাহলে বোঝা গেল। তো এই জিনিসটা কিন্তু তোমাদের জানতে হবে, এই ইনফরমেশানগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এবার দেখো, এবার আমরা হচ্ছে তোমার 1947-এর ইনফরমেশানটা জানবো। 1947-এ কী হয়েছিল? 1947 জানো যে সাম্প্রদায়িক সহিংসতা পুনরুদ্ধার করতে কলকাতায় থাকার সময় মাউন্ট ব্যাটেন পরিকল্পনা, মাউন্ট ব্যাটেন প্ল্যান যেটা, বা পার্টিশান প্ল্যান বলতে পারো, সেটা 1947-এর 23রা জুন ঘটেছিল। খুব ইম্পর্টেন্ট, এই জায়গা থেকে প্রশ্ন আসে। এর দ্বারা গভীরভাবে ব্যথিত হচ্ছে গান্ধী ভারতের স্বাধীনতার ভোরে সম্পূর্ণ নীরবতা পালন করেছিলেন। ভারত স্বাধীনতা পাচ্ছে 15ই আগস্ট 1947 সালে।
তাহলে এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই জায়গাটা 1947 সালটা খুব গুরুত্বপূর্ণ। 15ই আগস্ট 1947 দেশ স্বাধীন হলো। এবার 1948 হচ্ছে গান্ধীকে RSS এর সদস্য দ্বারা নাথুরাম গডসে গুলি করে হত্যা করেছিল। এই ঠানটা খুবই ইম্পর্টেন্ট, কেননা এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই জায়গা থেকে প্রশ্ন দেয় যে গান্ধীজিকে হত্যা করা হয়েছিল, কে হত্যা করেছিল? নাথুরাম গডসে হত্যা করেছিল। কি করে? গুলি করে। আর এই নাথুরাম গডসে কোন সদস্য ছিলেন? RSS এর সদস্য ছিলেন। কখন করা হয়েছিল এটা? যখন বিড়লা হাউস নয়াদিল্লিতে সান্ধ্য প্রার্থনা সভায় যাওয়ার পথে গান্ধীজি যখন যাচ্ছিল, সেই সময় তাকে গুলি করে হত্যা করা হয়। সালটা এবং ডেটটা মনে রাখবে, 30শে জানুয়ারি 1948 তাকে কিন্তু গুলি করে হত্যা করা হয়। ওকে, আর তিনি যখন মারা যাচ্ছিলেন সেই সময় তার ঠোঁটে উচ্চারণ হচ্ছিল হে রাম বলেই তিনি মারা গিয়েছিলেন। এটা লুসিয়েন্টে তোমাদের বলা রয়েছে। ওকে, তো এই ইনফরমেশানগুলো তোমরা জানলে একদম তোমার 1869 তেনার জন্ম থেকে 1948 পর্যন্ত সমস্ত ইনফরমেশানটা একটা জায়গার মধ্যে কোনোলজিক্যাল অর্ডারে একদম জিস্ট হিসাবে তোমাদের দেওয়া ছিল লুসিয়েন্টে। এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবার আমরা লুসিয়েন্টের যে অবজেক্টিভ যে বইটা তোমাদের রয়েছে, সেখানে যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো আমরা পড়ে নেবো। আর সেই কোশ্চেনগুলো পড়তে পড়তে আমরা তার ভিতরে ইনফরমেশানগুলো তোমরা একটা একটা করে আমি তোমাদের দিয়ে দেবো। ওকে, সুন্দরভাবে সাজিয়ে তোমাদের জন্য করানো আছে। অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ক্লাসটা করো। আশা করি সমস্ত ইনফরমেশান তোমরা পাবে এবং ইনফরমেশানটা আশা করি তোমাদের এক্সামে অনেকটাই হেল্প করবে। চলো তাহলে আমরা লুসিয়েন্টের এবার অবজেক্টিভ যে বইটা আছে তার কোশ্চেনগুলো আমরা এক এক করে দেখে নিই। ওকে, তা আজকে যেহেতু ফার্স্ট পার্ট হচ্ছে, আজকে ফার্স্ট পার্টের কিছু কোশ্চেন রেখেছি, আবার সেকেন্ড পার্ট তোমাদের যেহেতু করাবো বলেছি আমি, তাই সেকেন্ড পার্টও কিছু কোশ্চেন থাকবে এবং কিছু ডেসক্রিপটিভ থাকবে। ওকে, চলো তাহলে আজকে প্রথম প্রশ্ন আমরা দেখে নিই লুসিয়েন্টে। কে মহাত্মা গান্ধীর সাথে লবণ সত্যাগ্রহ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন? তাহলে কে মহাত্মা গান্ধীর সাথে লবণ সত্যাগ্রহ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন? রাইট আনসার হবে সরোজিনী নাইডু দিয়েছিলেন। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো 2 নম্বর। নিচের কোন আন্দোলনে মহাত্মা গান্ধী সর্বপ্রথম অনশনকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন? দেখো একটু আগে তোমাদের আমি বলছিলাম যে হাঙ্গার স্ট্রাইক যেটা ছিল অ্যাজ এ উইপেন হিসেবে তিনি ব্যবহার করেছিলেন। সেটা কোন আন্দোলনে? এটা দেখেই তোমরা আনসার করা উচিত। এটা আহমেদাবাদের ধর্মঘটে। ওকে, তাহলে রাইট আনসার হবে অপশান এ, যেটা 1918 ঘটেছিল। সালটাও কিন্তু তোমাদের জন্য ম্যাটার করছে, সালটা থেকেও প্রশ্ন কিন্তু দিয়ে থাকে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব 3 নম্বর। 1940 সালে আচার্য বিনোবা ভাবে ব্যক্তিগত সত্যাগ্রহ কোথা থেকে শুরু করেছিলেন? তাহলে 1940 সালে আচার্য বিনোবা ভাবে ব্যক্তিগত সত্যাগ্রহ শুরু করেছিলেন মহারাষ্ট্রের পাওনার থেকে। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী 4 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন লেখাটি মহাত্মা গান্ধীর সাথে সম্পর্কিত নয়? এই নয় রিলেটেড প্রশ্নগুলো তোমাদের কিন্তু এক্সামে দেয়, তাই কোনটা নয় বলেছে। 4টে তোমাদের লেখা আছে, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, হরিজন, হিন্দ স্বরাজ, দ্য হলি ফ্যামিলি। এই 4টের মধ্যে কোনটা মহাত্মা গান্ধীর সাথে সম্পর্কিত নয়? তোমরা ইজিলি দেখেই বুঝতে পারছো, এটা অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। হলি ফ্যামিলি মানে যেটাকে বাংলা করলে বলতে পারো পবিত্র পরিবার। ওকে, এইটা হচ্ছে মহাত্মা গান্ধীর সাথে সম্পর্কিত নয় এই লেখাটা। মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, হরিজন, হিন্দ স্বরাজ এগুলো সবই কিন্তু মহাত্মা গান্ধীর সাথে সম্পর্কিত, কেননা হরিজন, হিন্দ স্বরাজ দুটোই কিন্তু পত্রিকা মহাত্মা গান্ধীরই হচ্ছে সম্পাদনা করেছেন সেখানে। আর মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ হচ্ছে একটা বায়োগ্রাফি মহাত্মা গান্ধীর। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই 5 নম্বর। আনটু দ্য লাস্ট বইটি যেটি গান্ধীকে প্রভাবিত করেছিল তা লিখেছিলেন কোনটা? এটা তোমাদের প্রথমেই আমি পড়িয়ে এলাম যে আনটু দ্য লাস্ট এই বইটা গান্ধীকে প্রভাবিত করেছিল। এটা কে লিখেছিল? এটা লিখেছিল হচ্ছে জন রাস্কিন। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। ওকে, তাই জন্য তোমাদের বলছি ডেসক্রিপটিভটা কতটা ইম্পর্টেন্ট তোমরা বুঝতে পারছো। এবার দেখো লুসিয়েন্টের অবজেক্টিভ প্রশ্নগুলো করতে যে তোমাদের কতটা সুবিধা হচ্ছে। আর এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা এক্সামই কোনো না কোনো এক্সামে কিন্তু রিপিটেডলি আসতে থাকে, তাই লুসিয়েন্টের প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট, কোনো প্রশ্নই কিন্তু আনইম্পর্টেন্ট নয়, প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 6 নম্বর। মতিলাল নেহরু এবং চিত্তরঞ্জন দাস ছিলেন কার প্রতিষ্ঠাতা সদস্য? মানে 4টে অপশান আছে, এই 4টে অপশানের মধ্যে কোনটির প্রতিষ্ঠাতা ছিলেন মতিলাল নেহরু এবং হচ্ছে CR দাস মানে চিত্তরঞ্জন দাস? এটা রাইট আনসার হবে স্বরাজ পার্টির। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাই 7 নম্বর। গান্ধী খাদিকে কিসের প্রতীক হিসাবে বিবেচনা করেছিলেন? এটা রাইট আনসার কী হবে বলো? গান্ধী খাদিকে কিসের প্রতীক হিসাবে বিবেচনা করেছিলেন? এটা হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতার প্রতীক হিসাবে বিবেচনা করেছিলেন। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। ওকে, ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স হিসাবে বিবেচনা করেছিলেন। পরবর্তী প্রশ্নে চলে যাব 8 নম্বর। ইন্ডিয়া উইন্স ফ্রিডম যার আত্মজীবনী, অর্থাৎ ইন্ডিয়া উইন্স ফ্রিডম কার আত্মজীবনী বলো? 4টে অপশান আছে, রাইট আনসার হবে আবুল কালাম আজাদের হচ্ছে আত্মজীবনী ইন্ডিয়া উইন্স ফ্রিডম। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো 9 নম্বর।
লন্ডনে গোলটেবিল সম্মেলনের সিদ্ধান্তের জন্য বৈঠক হয়েছিল, এটা আমরা জানি। কিন্তু লন্ডনে যে গোলটেবিল সম্মেলনের সিদ্ধান্তের জন্য বৈঠক হয়েছিল সেটা কিসের বৈঠকটা হয়েছিল, কি নিয়ে, মানে কোন সিদ্ধান্তটা পরিপূরক করার জন্য এই বৈঠকটা করা হয়েছিল সেটা বলতে হবে। রাইট অ্যান্সার হবে অপশান এ, মানে ভারতের ভবিষ্যতে যে সংবিধান রচনা হবে সেই নিয়ে। ওকে, ফিউচার কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এই বিষয় নিয়ে সিদ্ধান্তের জন্য কিন্তু লন্ডনে গোলটেবিল বৈঠক আয়োজন করা হয়েছিল। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। পরবর্তী 10 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। সর্বোদয় মানে কি? সম্পূর্ণ বিপ্লব, সকলের উন্নতি, অহিংসা নাকি অসহযোগিতা? সর্বোদয় মানে কি বলতে হবে? সর্বোদয় মানে হচ্ছে সকলের উন্নতি। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্নে চলে যাব 11 নম্বর। দক্ষিণ আফ্রিকার কোন শহরে শ্বেতাঙ্গরা মহাত্মা গান্ধীকে পিটিয়ে ফুটপাতে ফেলে রেখে দিয়েছিল? দেখো এই প্রশ্নটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট, এটা অনেকবার এক্সামে দেখা গেছে যে দক্ষিণ আফ্রিকায় যখন তিনি ছিলেন তারা কোন শহরে শ্বেতাঙ্গরা মহাত্মা গান্ধীকে পিটিয়ে ফুটপাতে ফেলে রেখে গিয়েছিল, সেটা দক্ষিণ আফ্রিকার কোন শহরে ঘটেছিল সেটা বলতে হবে। জোহানেসবার্গে ঘটেছিল। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখো 12 নম্বর। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে 1927 সালে ব্রাসেলসে নিপীড়িত জাতীয়তাবাদী কংগ্রেস কারা যোগ দিয়েছিল? 4টে অপশান আছে, রাইট অ্যান্সার কোনটা হবে বলো? রাইট অ্যান্সার হবে জওহরলাল নেহরু, ইনি যোগ দিয়েছিলেন। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো 13 নম্বর। এখানে বলছে নিচের কোনটি গান্ধীজির সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা? 4টে অপশান তোমাদের দিয়েছে, মানে 4টে পয়েন্ট তোমাদের দিয়েছে। একটা হচ্ছে সত্য অর্থাৎ ট্রুথ, সেকেন্ড হচ্ছে অহিংসা অর্থাৎ নন ভায়োলেন্স, 3 নম্বর হচ্ছে ধর্ম অর্থাৎ রিলিজিয়ান, 4 নম্বর হচ্ছে সত্যাগ্রহ। তাহলে এবার বলছে সঠিক কোড নির্বাচন করতে হবে, মানে কোনটা সঠিক, 1 3 2 4 1 2 নাকি 1 2 3 তিনটেই? তাহলে রাইট আনসার কোনটা হবে বলো? গান্ধীজির সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা বলতে, ইম্পর্টেন্স টিচিং বলতে কোনটা সবসময় যেটা বলে বেড়াতেন তিনি, সেটা হচ্ছে শুধুমাত্র 1 and 2, অর্থাৎ সত্য কথা বলো এবং অহিংস পথে হচ্ছে চলো, নন ভায়োলেন্সে। তাহলে 1 আর 2 কোন অপশানে আছে? অপশান সি এতে আছে শুধুমাত্র, তাই অপশান সি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার হয়েছে, এটা কিন্তু একটা ভালো প্রশ্ন। চলো পরবর্তী প্রশ্ন দেখো 14 নম্বর। গান্ধীজি ছিলেন যার কট্টর সমর্থক, মানে একদম পুরোপুরি সমর্থক ছিলেন এই 4টে জিনিসের মধ্যে কিসের? বড় শিল্প মানে বিগ ইন্ডাস্ট্রিজ যেগুলো বলা হচ্ছে। অপশান বি বলছে কটেজ ইন্ডাস্ট্রি অর্থাৎ কুটির শিল্প, আর অপশান সি বলছে বোথ এ এবং বি, মানে বড় শিল্প কুটির শিল্প দুটোরই, আর অপশান ডি বলছে নান অফ দিস, কোনোটি নয়। তাহলে গান্ধীজি ছিলেন যার কট্টর সমর্থক, তিনি হচ্ছেন কুটির শিল্পের অর্থাৎ কটেজ ইন্ডাস্ট্রির তিনি কিন্তু পুরোপুরি ভক্ত ছিলেন, কেন কুটির শিল্পকে তিনি চেয়েছিলেন সর্ব উপরে নিয়ে যেতে। তাই তিনি বিদেশি পণ্যকে বর্জন করতেও কিন্তু তিনি বলেছিলেন, সেই নিয়ে আন্দোলনও তিনি করেছিলেন। তাই কুটির শিল্পের উপর তার কিন্তু কট্টর সমর্থক ছিল। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী 15 নম্বর প্রশ্ন দেখো। ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন বল? তাহলে ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় জিজ্ঞাসা করেছে কে ছিল, এটা হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন ছিল। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা, এখানে একটু ইনফরমেশন জেনে রাখবে। লর্ড মাউন্ট ব্যাটেন তার সময়কালটা মানে কার্যকালটা তিনি কত সাল পর্যন্ত ছিলেন এটা জেনে রাখবে। 1947 থেকে 1948 সাল পর্যন্ত তিনি স্থায়ী ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন, ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় হিসাবে। এবং এখানে আরেকটা প্রশ্ন আসে, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ভারত স্বাধীন হয়ে যাওয়ার পরে প্রথম ভারতের গভর্নর জেনারেল কে হলেন? ইনিই হলেন লর্ড মাউন্ট ব্যাটেন, কারণ ইনিই তো হচ্ছে শেষ ভাইসরয় ছিল ব্রিটিশ হিসাবে। বা তারপরে যখন ভারত স্বাধীন হয়ে গেল তারপরে প্রথম গভর্নর জেনারেল বসছে, এবার এই প্রথম গভর্নর জেনারেল কিন্তু ইনিই হলেন লর্ড মাউন্ট ব্যাটেন। তাই এই দুটো জায়গা থেকেই প্রশ্ন আসে। আশা করি এই জায়গাটা ক্লিয়ার হয়েছে। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই 16 নম্বর। কিসের ব্যর্থতার পর স্বরাজ পার্টি গঠিত হয়? 4টে অপশান আছে। তাহলে স্বরাজ পার্টি গঠিত হয়েছিল অসহযোগ আন্দোলনের পর, নন কোঅপারেশন মুভমেন্টের পর। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী 17 নম্বর প্রশ্ন দেখো। মাউন্ট ব্যাটেন পরিকল্পনা গৃহীত হওয়ার সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। মাউন্ট ব্যাটেন পরিকল্পনা যখন গৃহীত হচ্ছে সেই সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে আছেন বলতে হবে। এটা রাইট আনসার হবে জে বি কৃপালিনী। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। ওকে, পরবর্তী প্রশ্নে দেখো 18 নম্বর। কে এই ধারণাটি গড়ে তুলেছিলেন যে শেষ ন্যায্যতা মানে বিকাশ? এই শেষ ন্যায্যতা মানে বিকাশ মানে মিন জাস্টিফাই দ্য এন্ডস, এই ধারণাটা কে গড়ে তুলেছিলেন? 4টে অপশান আছে, রাইট আনসার হবে মহাত্মা গান্ধী গড়ে তুলেছিলেন। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী 19 নম্বর প্রশ্ন দেখো। প্রাদেশিক স্বায়ত্তশাসন যে আইনের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল সেটা কোনটা? মানে কোন আইনে, কোন অ্যাক্ট অনুযায়ী এটা হয়েছিল? এটা হচ্ছে 1935-এর অ্যাক্ট অনুযায়ী। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। এটা হচ্ছে প্রাদেশিক স্বায়ত্তশাসন আইনের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল অ্যাক্ট 1935। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব 20 নম্বর। চোখের প্রতিটি অশ্রু মোছাকে কে তার চূড়ান্ত লক্ষ্য বলে ঘোষণা করেছিল? মানে চোখের প্রতিটি অশ্রু মানে চোখের জল যে মোছা সেটাকে চূড়ান্ত লক্ষ্য বলে ঘোষণা করেছিল কে? রাইট আনসার হবে জওহরলাল নেহরু করেছিল। অপশান বি হয়ে যাবে রাইট আনসার।
পরবর্তী প্রশ্ন দেখো 21 নম্বর, উপায় এবং শেষের সম্পর্ক গান্ধীজি বিশ্বাস করতেন। এই প্রশ্নটা দেখবে অনেক এক্সামই বারবার রিপিট হয়ে থাকে। ইন এন্ডস অ্যান্ড মিনস রিলেশনশিপ গান্ধীজি বিলিভড। ওকে, এই প্রশ্নটা একদম সেম টু সেম অপশানে সেম কোশ্চেন কিন্তু দেখবে প্রত্যেকটা এক্সামে রিপিট হয়। এটা হচ্ছে গান্ধীজি বিশ্বাস করতেন কি সেটা বলতে হবে। 4টে অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান এটা, মিনস ডিটারমাইন দ্য এন্ডস, মানে শেষ নির্ধারণ, এটা বলতে চাইছে। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, ভালো করে কিন্তু মনে রাখবেন আনসারটা, মিনস ডিটারমাইন দ্য এন্ডস। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব 22 নম্বর। ভুলাভাই দেশাইয়ের সবচেয়ে স্মরণীয় কৃতিত্ব ছিল কত সালের শেষের দিকে লালকেল্লার বিচারে ভারতীয় ন্যাশনাল আর্মি কর্মীদের প্রতিরক্ষা করে? দেখো প্রশ্নটা একটু বুঝবে আগে, তারপর আনসার করবে। ভুলাভাই দেশাইয়ের সবচেয়ে স্মরণীয় একটা কৃতিত্ব ছিল, সেটা কত সালের শেষের দিকে যে লালকেল্লার যে বিচার হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির তার কর্মীদের প্রতিরক্ষা করার জন্য, সেটা কত সালের শেষের দিকে হয়েছিল? এটা 1945 সালের শেষের দিকে। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, তো এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট। মহাত্মা গান্ধীর মন্তব্য একটি বিধ্বস্ত ব্যাংকে একটি পোস্ট ডেটেড চেক। তোমরা দেখবে অনেকবার এই প্রশ্নটা তোমরা দেখেছো পোস্ট ডেটেড চেক বলে। ওকে, তো এইখান থেকে কিন্তু প্রশ্নটা খুবই আসে যে মহাত্মা গান্ধীর একটা মন্তব্য ছিল যে একটি বিধ্বস্ত ব্যাংকে একটি পোস্ট ডেটেড চেক, এই প্রস্তাবগুলি কার সম্পর্কে দিয়েছিল? সাইমন কমিশন, ক্রিপস মিশন, ক্যাবিনেট মিশন, নাকি তোমার ওয়েভেল পরিকল্পনা? এটা তোমাদের ওয়েভেল পরিকল্পনা হবে। তাহলে এটা রাইট অ্যান্সার কী হবে বলো? এটা রাইট অ্যান্সার হবে ক্রিপস মিশন। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এই ক্রিপস মিশনের সম্পর্কে প্রস্তাবটা তিনি দিয়েছিলেন যে একটি ব্যাংক একটি পোস্ট ডেটেড চেক হিসাবে বিবেচিত হচ্ছে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই 24 নম্বর। 1934 সালে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি কার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়? তাহলে 1934 সালে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি কার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল? আচার্য নরেন্দ্রদেব এবং জয়প্রকাশ নারায়ণ, এনাদের দুজনের জন্যই কিন্তু 1934 সালে কংগ্রেসের সোশ্যালিস্ট পার্টি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব 25 নম্বর। যে সমস্যাতে 1930 সালের আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল তা হলো কোনটি? মানে কোন ইস্যুতে 1930 সালে আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল সেটা বলতে হবে। 4টে অপশান তোমাদের রয়েছে। অপশানগুলো দেখো, ভারতীয়দের জন্য সমান কর্মসংস্থানের সুযোগ, ভগৎ সিংয়ের প্রস্তাবিত মৃত্যুদণ্ড, ব্রিটিশ সরকার দ্বারা প্রয়োগকৃত লবণের একচেটিয়া, নাকি সম্পূর্ণ স্বাধীনতা। তাহলে কোন সমস্যাতে মানে কোন ইস্যুতে এই আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল 1930-এ? সম্পূর্ণ স্বাধীনতা অর্থাৎ কমপ্লিট ফ্রিডম, এটার জন্য তৈরি হয়েছিল। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো 26 নম্বর। নিচের মধ্যে কারা স্বরাজ পার্টির সদস্য ছিলেন? 3 জনের নাম দিয়েছে, মতিলাল নেহরু, সর্দার প্যাটেল, গোপাল কৃষ্ণ গোখলে। এবার তোমাদের অপশান দিচ্ছে 1 অনলি, মানে 1 নম্বর যে আছে সেইটা, নাকি 1 এবং 2, নাকি 2 এবং 3, নাকি 1, 2, 3 তিনটে। তাহলে এই 3 জনের মধ্যে স্বরাজ পার্টির সদস্য ছিলেন কে বা কারা? এটা হবে রাইট অ্যান্সার অনলি 1, মানে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। অর্থাৎ মতিলাল নেহরুই ছিল শুধুমাত্র স্বরাজ পার্টির সদস্য, সর্দার প্যাটেলও ছিল না, গোপাল কৃষ্ণ গোখলেও ছিল না। ওকে, তাহলে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে চলে যাব 27 নম্বর। মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ বইটির লেখক কে ছিলেন? এটা অনেকবার হয়েছে, তোমরা বলো। মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ বইটির লেখক হচ্ছে M.K. গান্ধী, মানে মোহনদাস করমচাঁদ গান্ধী। পুরো নামটাও জেনে রাখবে, প্রশ্নে কিন্তু অনেক সময় অপশানে M.K. গান্ধীও থাকে, আবার পুরো নামটাও লেখা থাকে, তাই পুরো নামটা থেকেও কিন্তু জেনে রাখাটা দরকার আছে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাই 28 নম্বর। গান্ধীজির বিদেশি পণ্য বয়কটের আন্দোলন লক্ষ্য ছিল কি? কল্যাণ রাষ্ট্রের প্রচার, ব্রিটিশ বিরোধী মনোভাব তৈরি করা, কুটির শিল্পের প্রচার, নাকি পূর্ণ স্বাধীনতা? একটু আগেই তোমাদের আমি বলছিলাম যে ব্রিটিশ পণ্যকে বয়কট করার জন্য গান্ধীজি আন্দোলন করেছিল এবং তিনি কোন শিল্পকে এগিয়ে নিয়ে আসতে চেয়েছিল? কুটির শিল্পকে। ওকে, প্রমোশন করতে চেয়েছিল অফ কটেজ ইন্ডাস্ট্রিকে। এইটা কিন্তু তোমরা জেনে রাখবে। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাব 29 নম্বর। চৌরি চৌরা ঘটনার পর গান্ধীজি স্থগিত করে দেন কোন আন্দোলনটি? আইন অমান্য আন্দোলন, খিলাফত আন্দোলন, অসহযোগ আন্দোলন, নাকি ভারত ছাড় আন্দোলন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। চৌরি চৌরা ঘটনার পর গান্ধীজি স্থগিত করে দিয়েছিলেন অসহযোগ আন্দোলন, নন কোঅপারেশন মুভমেন্ট। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটা ইনফরমেশন তোমরা দেখে নাও। 1920 সালের সেপ্টেম্বর থেকে 1922 সালের ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই আন্দোলন ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে গান্ধী যুগে কিন্তু সূত্রপাত ঘটিয়েছিল। এটা কিন্তু তোমরা জেনে রাখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 30 নম্বর। ভারত ডোমিনিয়ন স্ট্যাটাস অর্জন করে কত সালে? এই প্রশ্নটা অনেকবারই এক্সামে দেখবে, বারবারই তোমরা দেখতে পাবে সেম কোশ্চেন। ভারত কবে ডোমিনিয়ন স্টেটস অর্জন করে? ডোমিনিয়ন স্টেটস অর্জন করে ভারত হচ্ছে 1947 সালের 15ই আগস্ট। ওকে, ভালো করে মনে রাখবে, 15ই আগস্ট 1947, যেদিন হচ্ছে ভারত স্বাধীন হয়। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব 31 নম্বর। গান্ধীজিকে অর্ধনগ্ন ফকির কে বলেছেন? দেখো প্রথমেই যখন তোমাদের আমি পড়াচ্ছিলাম অন্য নাম বলে একটা ইনফরমেশন তোমাদের আমি দিয়েছিলাম, কে কী নাম দিয়েছিল কত সালে, সেখান থেকে দেখো এই প্রশ্নটা এসেছে। গান্ধীজিকে অর্ধনগ্ন ফকির কে বলেছেন? 4টে অপশান আছে, রাইট অ্যান্সার কী হবে বলো? এটা সকলেই বুঝতে পারবে যারা প্রথম থেকে ক্লাসটা দেখছো। এটা রাইট অ্যান্সার হবে উইনস্টন চার্চিল হচ্ছে নামটা দিয়েছিলেন, হচ্ছে অর্ধনগ্ন ফকির হিসাবে। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার।
ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। 32 নম্বর, ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রসঙ্গে নিম্নলিখিত ঘটনাগুলি বিবেচনা করো। 4টে ঘটনার নাম দিয়েছে। প্রথম গোলটেবিল সম্মেলন বা প্রথম গোলটেবিল বৈঠক বলতে পারো তোমরা। 2 নম্বর হচ্ছে পুনা চুক্তি, 3 নম্বর হচ্ছে সাইমন কমিশন, 4 নম্বর হচ্ছে গান্ধী আরোইন চুক্তি। এই 4টে ঘটনা দিয়ে বলছে যে ভারতের স্বাধীনতা আন্দোলন প্রসঙ্গে এইগুলো ঘটনাগুলি বিবেচনা করতে হবে, সাজাতে হবে কালানুক্রমিকভাবে, পরপর কোন ঘটনাগুলো ঘটেছিল, তাহলে সেটা অনুযায়ী সাজালে তোমাদের সালগুলো জানতে হবে। সাল না জানলে তোমরা সাজাতে পারবে না। তাহলে এই কটার মধ্যে সাইমন কমিশন সবার আগে হয়েছিল, যেটা 1927। তাই সাইমন কমিশন আগে হবে 3 নম্বর, তাহলে 3 নম্বরটা আগে হচ্ছে। তারপর কোনটা হবে? প্রথম গোলটেবিল বৈঠক 1930 হয়েছিল, যেটা 1 আছে, সেই জন্য 1 হয়েছে। তারপর হচ্ছে 4 কি আছে? গান্ধী আরোইন চুক্তি, যেটা 1931 হয়েছিল। তারপর হবে পুনা চুক্তি সর্বলাস্টে, অর্থাৎ 2 লাস্টে হবে এইটা। তাই অপশান ডি এর সাথে ম্যাচ করছে, তাই অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারলে এইরকম ধরনের প্রশ্নগুলো এক্সামে এসে থাকে। এইরকম প্রশ্নের আনসার করতে গেলে তোমাদেরকে অবশ্যই সালগুলো তোমাদের জানতে হবে। ওকে, হিস্ট্রির সালগুলো খুব ইম্পর্টেন্ট, কেননা সাল না জানলে কিন্তু তোমরা অনেক প্রশ্নের আনসার কিন্তু করতে পারবে না। বিশেষ করে এই কালানুক্রমিক বা ক্রোনোলজিক্যাল অর্ডারে যেগুলো সাজাতে দেয়, তোমাদের কোন সালে কোন ঘটনাগুলো হয়েছিল না জানলে তোমরা কিন্তু সাজাতে পারবে না। ওকে, তাই ইম্পর্টেন্ট যে সালগুলো রয়েছে সেগুলো অবশ্যই তোমরা মনে রাখবে। ওকে, বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। 33 নম্বর, দেখো এই প্রশ্নগুলো ইউপিএসসির প্রশ্ন। তোমাদের লুসেন্টে তো সমস্ত ধরনের এক্সামের প্রশ্ন কিন্তু দেওয়া রয়েছে, তাই এটা তোমাদের ইউপিএসসির একটা প্রশ্ন। দেখো, দাবি এবং কারণ রিলেটেড প্রশ্ন। যারা প্রতিদিন ক্লাস করো আমার সাথে জানো, এরকম টাইপের প্রশ্ন কিন্তু প্রত্যেকটা তোমাদের সাবজেক্টেরই কিন্তু থাকে। তাই এই প্রশ্নগুলো কী হবে বলো। প্রথমে দাবিটা কি করছে বলো। ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সময় বরদৌলিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটি কর্তৃক অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল, এটা দাবি করছে। কারণ কি দেখাচ্ছে রিজনটা? 1922 সালে চৌরি চৌরায় জনতার সহিংসতা ঘটে। তাহলে এইটা দিয়ে তোমাদের 4টে অপশান দিয়েছে। এ এবং আর উভয়ই সত্য, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। মানে এ আর আর, এ বলতে হচ্ছে দাবিকে বোঝাচ্ছে, আর হচ্ছে রিজন অর্থাৎ কারণকে বোঝাচ্ছে। এ এবং আর উভয়ই সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। অপশান বি বলছে এ এবং আর উভয়ই সত্য, কিন্তু আর হলো এর সঠিক ব্যাখ্যা নয়। আর এ সত্য কিন্তু আর মিথ্যা, এ মিথ্যা কিন্তু আর সত্য। এ আর এই জিনিসটা তোমাদের বুঝিয়ে দিলাম। এ হচ্ছে তোমার দাবি অ্যাজারশন, আর হচ্ছে রিজন হচ্ছে কারণ, ওটাকে সঠিক এ আর আর বলা হচ্ছে। তাই রাইট অ্যান্সার হবে অপশান এতে যেটা আছে, মানে এই দাবি এবং কারণ এই দুটোই সত্য। এবং কারণ যেটা দেখাচ্ছে 1922 সালে চৌরি চৌরায় জনতার যে সহিংসতা ঘটেছিল, সেটা হচ্ছে এই দাবিটা রিলেটেড সঠিক। ওকে, তাহলে বোঝা গেল, তার অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। এগুলো স্ট্যান্ডার্ড প্রশ্ন, ইউপিএসসি প্রশ্ন, মানে তোমরা বুঝতে পারছো, তো এগুলো খুব ইম্পর্টেন্ট। চলো পরবর্তী প্রশ্ন দেখো 34 নম্বর, ভারতের স্বাধীনতার জন্য চূড়ান্ত ব্যবস্থা করা হয়েছিল কোনটি দ্বারা? তাহলে ভারতের স্বাধীনতার জন্য চূড়ান্ত ব্যবস্থা করা হয়েছিল ক্যাবিনেট মিশন দ্বারা। তোমরা জানো ভারতে ক্যাবিনেট মিশন গঠন হয়েছিল, তো অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। এবার ক্যাবিনেট মিশন কেন গঠন করা হয়েছিল, কতজন সদস্য ছিল, এই সমস্ত ডিটেলসগুলো আমরা ক্যাবিনেট মিশন যখন পড়বো তখন আমরা তোমাদের ডিটেলসে বলে দেবো। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাবো। 35 নম্বর, তালিকা 1-এর সাথে তালিকা 2 ম্যাচ করতে দিয়েছে। তালিকা 1-এ ঘটনা বা ইভেন্টের নাম দিয়েছে এবং তালিকা 2-এ ইয়ার বা বছরের নাম দিয়েছে। দিয়ে এবার তোমাদের ম্যাচ করে নিচে কোড দিয়েছে, এই অনুযায়ী ম্যাচ করে বলতে হবে কার সাথে কোনটা ম্যাচ করছে। তাহলে এখানেও তোমরা বুঝতে পারছো সাল না জানলে তোমরা করতে পারবে না। তাই এখানে রাইট আনসার হবে অপশান ডি এতে যেটা আছে। তোমাদের আমি ম্যাচ করে দেখিয়ে দিচ্ছি। দেখো, খিলাফত আন্দোলন এইটা হবে তোমার 1920-তে হয়েছিল। চৌরি চৌরা ঘটনা কবে হয়েছিল? 1922-এ হয়েছিল। চম্পারণ সত্যাগ্রহ কবে হয়েছিল? 1917-তে। আর প্রথম গোলটেবিল বৈঠক তোমাদের আমি প্রথমেই সেই বলছিলাম 1930-এ প্রথম গোলটেবিল বৈঠক। দ্বিতীয় গোলটেবিল বৈঠক 1931-এ, আর তৃতীয় গোলটেবিল বৈঠক 1932-এ। ওকে, এটা কিন্তু মনে রাখবে, দেখবে অনেক জায়গায় কাজে লেগে যাবে। তো এইগুলো কিন্তু ভালো ভালো ইম্পর্টেন্ট হচ্ছে তোমার হচ্ছে সাল, এই সালগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হয়। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই 36 নম্বর। এখানেও দেখো একটা ইউপিএসসির প্রশ্ন, দাবি এবং কারণ রিলেটেড প্রশ্ন। দেখো এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন কিন্তু। ওকে, এই প্রশ্নগুলো অ্যাভয়েড করবে না। এই প্রশ্নগুলো তোমরা যদি করো না, দেখো অনেক প্রশ্নের আনসার তোমরা একটার ভেতরে পেয়ে যাচ্ছ। দেখো, দাবি বলছে এখানে কি, রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন, এটা দাবি করছে। ওকে, কারণটা কি দেখাচ্ছে? দেখো, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে রবীন্দ্রনাথ ঠাকুরের হৃদয়ে গভীর যন্ত্রণা সৃষ্টি হয়, মানে তিনি গভীরভাবে ব্যথিত হয়েছিলেন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য। ওকে, তাই এবং এটি তাকে নাইটহুড ত্যাগ করতে কিন্তু প্ররোচিত করেছিল। রবীন্দ্রনাথ ঠাকুরকে তো নাইটহুড উপাধি দিয়েছিল ইংরেজরা, তাই সেই নাইটহুড উপাধি কিন্তু এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্যই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ত্যাগ করেছিল। তাহলে এটা কারণ দেখাচ্ছে। তাহলে দিয়ে বলছে 4টে অপশান দিয়েছে, সেম অপশান দিয়ে তোমাদের কি বলছে রাইট অ্যান্সার কোনটা, এটা অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। মানে এ মানে দাবি যেটা আছে এবং আর কারণ যেটা আছে দুটোই সত্য। অবশ্যই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্যই রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে নাইট উপাধি ত্যাগ করেছিল, এটা তো সত্যি। তাহলে কারণটা সঠিক। তার দাবিটা কি না, রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন, অবশ্যই তিনি ত্যাগ করেছিলেন, তাহলে এটাও সঠিক। তাহলে এ এবং আর দুটোই সত্য, এবং আর হলো মানে কারণটাই হলো এই দাবি রিলেটেডও সঠিক। তাই জন্য অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা যাচ্ছে? চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। 37 নম্বর, জওহরলাল নেহরু নিচের কোন সংবাদপত্রের সাথে যুক্ত ছিলেন? ইনি হচ্ছেন ন্যাশনাল হেরাল্ড। ওকে, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, এটা হবে রাইট অ্যান্সার। ন্যাশনাল হেরাল্ডের বাংলা হচ্ছে জাতীয় অগ্রদূত। ওকে,
বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব 38 নম্বর। নিচের কোন দিনটিকে ইউএনও কর্তৃক আন্তর্জাতিক অহিংস দিবস হিসাবে ঘোষণা করা হয়? প্রথমেই তোমাদের আমি ডেসক্রিপটিভ পড়ানোর সময় বলছিলাম এনও কর্তৃক মানে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন কর্তৃক আন্তর্জাতিক অহিংস দিবস পালন করা হয় কোন দিন? গান্ধীজি যেদিন জন্মেছিলেন, 2রা অক্টোবর। ওকে, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। 2রা অক্টোবর হচ্ছে তোমাদের কি পালন করা হয়? গান্ধী জয়ন্তী পালন করা হয়। তোমরা তো জানো সকলেই, এই জিনিসটা কিন্তু জেনে রাখবে, প্রশ্ন কিন্তু এখান থেকে দিয়ে থাকে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 39 নম্বর। প্রাদেশিক সরকারে ডায়ার্কি প্রতিষ্ঠিত হয়েছিল। এবার ডায়ার্কির বাংলা কি? রাজতন্ত্র। তাহলে প্রাদেশিক সরকারে ডায়ার্কি বা রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল কোন অ্যাক্ট অনুযায়ী, মানে কোন আইন অনুযায়ী? এটা হচ্ছে 1919-এর অ্যাক্ট অনুযায়ী। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, খুব ভালো প্রশ্ন কিন্তু 1919 সালের আইন দ্বারা প্রাদেশিক সরকারের ডায়ার্কি বা রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। এই প্রশ্নটা অনেক এক্সামে দেখবে রিপিট হয়েছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 40 নম্বর। ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রথম সর্বভারতীয় হরতালের নেতৃত্ব দিয়েছিল? অল ইন্ডিয়া হরতাল এর নেতৃত্ব দিয়েছিল। এটা হচ্ছে রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিবাদ যখন করা হচ্ছিল। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী 41 নম্বর প্রশ্ন দেখো। নিচের কোন তারিখে জওহরলাল নেহরু রাভির তীরে ত্রিবর্ণ জাতীয় পতাকা উত্তোলন করেন যখন ঘড়ির কাঁটা মধ্যরাতে বাজছিল? অর্থাৎ ঘড়ির কাঁটা যখন মধ্যরাতে ছিল সেই সময় জওহরলাল নেহরু রাভি নদীর তীরে ত্রিবর্ণ জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। সেটা সাল এবং ডেটটা তোমাদের বলতে হবে কোন তারিখে। তাহলে এই প্রশ্নটা কত স্ট্যান্ডার্ড তোমরা বুঝতে পারছো। আর এই প্রশ্নটা কিন্তু অনেক এক্সামে আসে, বিভিন্নভাবে আসে। ওকে, এটা রাইট অ্যান্সার হবে 1929-এর 31শে ডিসেম্বর। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো এই সালটা তোমরা তো জানলে যে 1929-এর 31শে ডিসেম্বর জওহরলাল নেহরু রাভি নদীর তীরে ত্রিবর্ণ জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন মধ্যরাতে। তো এই জায়গা থেকে কিন্তু বিভিন্নভাবে শর্ট প্রশ্ন আসতে পারে, অনেকগুলো প্রশ্ন একটা জায়গার মধ্যে জানলে। এছাড়া তোমাদের যে জাতীয় কংগ্রেসের যে অধিবেশনগুলো হয়েছিল সেই অধিবেশনগুলোর ডিটেলস ইনফরমেশান আমি তোমাদের দিয়েছি এর আগে, যারা আগের ক্লাসগুলো করেছো। ওকে, সেই ক্লাসে তোমাদের আমি দিয়ে রেখেছিলাম। যারা করেছো তারা জানো যে এইখানে আমি তোমাদের বর্ণনা করেছিলাম যে জওহরলাল নেহরু রাভি নদীর তীরে কোন অধিবেশনে তিনি জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। ডিটেলস দেওয়া আছে তো, তা সেইগুলো একটু দেখে নাও। আমি তাই জন্য আর এখানে ডিটেলসে কিছু বলছি না, কেন একই কথা দুবার ধরে বললে ক্লাসটা তোমাদের বড় হবে। যারা ক্লাসগুলো করোনি আগের অবশ্যই করে নাও, সেখানে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনের সমস্ত ইনফরমেশন দেওয়া হয়েছে, কে সভাপতি ছিলেন, কত সালে ছিলেন, তার ইম্পর্টেন্স কী ছিল। ওইভাবে সাজিয়ে তোমরা কোনো জায়গায় পাবে না, অবশ্যই সেগুলো করে নাও। সেগুলো লুসিয়েন্টও ছিল না জাতীয় কংগ্রেসের অধিবেশনগুলো ওইভাবে সাজিয়ে, তোমাদেরকে আমি সেগুলো সাজিয়ে এক্সট্রা ইনফরমেশন দিয়ে রেখেছি, কারণ ওখান থেকে প্রশ্ন আসে। ওকে, বিভিন্নভাবে আছে, তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে রিলেটেড প্রশ্ন কিন্তু থাকছে। তো এই জায়গাগুলো কিন্তু তোমাদের কভার করতে হবে, তাই জন্য তোমাদের আমি বলছি এই ক্লাসগুলো সম্পূর্ণ করো, তোমরা দেখবে অনেক ইনফরমেটিভ তোমরা এখান থেকে পাবে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই 42 নম্বর। বিখ্যাত আইএনএ বিচার দিল্লির লালকেল্লায় হয়েছিল। তাহলে বিখ্যাত আইএনএ বিচার দিল্লির লালকেল্লায় হয়েছিল কত সালে? আইএনএ বলতে হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির একটা বিচার হয়েছিল দিল্লির লালকেল্লাতে। তা সেটা কত সালে হয়েছিল? 1945-এর নভেম্বরে হয়েছিল। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। এটা একটা কনফিউজ জায়গায় রয়েছে, কারণ লুসিয়েন তোমাদের এইটার আনসার করছে 1946। ওকে, আমি তোমাদের আনসার দিচ্ছি 1945, কেননা এটা রিয়েলি তোমাদের দিল্লির লালকেল্লায় আইএনএ মানে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যে বিচারটা হলো সেটা কিন্তু নভেম্বর 1945-এ হয়েছিল, কিন্তু লুসিয়েন তোমাদেরকে 1946 আনসার দেখাচ্ছে। ওকে, তাই এই জায়গাটা তোমাদের আমি এই জন্য বলে দিলাম, ক্লিয়ার করে দিলাম। আমার মতে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির বিচার কিন্তু লালকেল্লায় 1945-এ কিন্তু শুরু হয়েছিল, 1946 পর্যন্ত চলেছিল। তা সেই হিসাবে হয়তো লুসিয়েন 1946 আনসার নিতে পারে। ওকে, তাই জন্য তোমাদের একটা ডিটেলস ইনফরমেশান দিয়েছি ইন্ডিয়ান ন্যাশনালের বিচারে কারা কারা যুক্ত ছিলেন। এখান থেকে প্রশ্ন অবশ্য দেয়, দেখ 1945 সালে নভেম্বর মাসে লালকেল্লায় আজাদ হিন্দ সেনা বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আইএনএর বিচার কিন্তু শুরু হয়েছিল। ওকে, এখানে কারা কারা হচ্ছে ব্যক্তি ছিলেন, মানে যাদের এখানে বিচার করা হচ্ছিল মেনলি শাহনওয়াজ খান, পিকে সহগল, জিএস ধিলো, এরা 3 বরিষ্ঠ ব্যক্তি কিন্তু ছিলেন। এদের নামগুলো থেকে প্রশ্ন কিন্তু একটু ভালো ভালো এক্সামগুলোতে দেয়, WBCS, UPSC, SSC পরীক্ষাগুলোতে। এই জায়গাগুলো তোমরা একটু জেনে রাখবে। আরও ইনফরমেশান জানতে এখানটা টোটালটা দিয়ে রেখেছি আমি, তোমরা একটু পড়ে নিও। ওকে, আরেকটা প্রশ্ন যেটা না জানলেই নয়, লালকেল্লা পরিশেষে স্বাধীনতার প্রতীক হয়ে ওঠে যখন নেহরু 15ই আগস্ট 1947 এখান থেকে স্বাধীন ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা কিন্তু উত্তোলন করেছিলেন। সেই সময় থেকে লালকেল্লা কী হয়েছিল, তখন থেকে লালকেল্লা একটা স্বাধীনতার প্রতীক হয়ে উঠেছিল। ওকে, এই জায়গাগুলো তোমাদের একটু ইনফরমেটিভ দিলাম, এই জায়গাগুলো একটু তোমরা জেনে নিও। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব 43 নম্বর। 1946 সালে লালকেল্লার বিচারে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির পক্ষে মামলার তর্ক করার জন্য নিম্নোক্তদের মধ্যে কে নেতৃত্ব দিয়েছিলেন? মানে দেখো 1945 থেকে যখন চলছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির যে তোমাদের বিচারটা যে চলছিল, সেখানে তো একজনকে মামলা করার জন্য যে উকিল লাগবে, তো সেটা হচ্ছে তোমার মামলা তর্ক করার জন্য নিম্নোক্তদের মধ্যে কাকে নেওয়া হয়েছিল? 4টে অপশান দেওয়া রয়েছে, রাইট আনসার হবে ভুলাভাই দেশাই। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। লালকেল্লার বিচারে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির পক্ষে উকিল ছিল ভুলাভাই দেশাই। এটা ভালো করে কিন্তু মনে রাখবে, প্রশ্ন কিন্তু এখান থেকে খুবই দেয়।
ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। 44 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন আন্দোলনের সময় মহাত্মা গান্ধী লিখেছিলেন, ব্যক্তিগতভাবে আমি দাসত্বে এতটাই অসুস্থ যে আমি নৈরাজ্যের উত্থান নিতেও প্রস্তুত? তাহলে এই কথাটা গান্ধীজি কোন আন্দোলনের সময় লিখেছিলেন? এটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের সময়, কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময় তিনি এটা লিখেছিলেন। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী 45 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করতে হবে। 4টে বিবৃতি দিয়েছে, এর মধ্যে সঠিক কোনটা সেটা বলতে হবে। এটা সঠিক হচ্ছে অপশান ডিটা। অপশান ডি কি বলছে? 1, 2, 4 এটা সঠিক। মানে 1 বলতে কোনটা? এটা 1929 সালে কংগ্রেস লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ মানে পূর্ণ স্বাধীনতা সংক্রান্ত প্রস্তাব গৃহীত করেছিল, এটা সঠিক। 2 নম্বরটা সঠিক, 1931 সালে কংগ্রেসের করাচি অধিবেশনে মৌলিক অধিকার সংক্রান্ত প্রস্তাব পাস হয়েছিল। ওকে, তাহলে বুঝতে পারছো যে তোমাদের যে জাতীয় কংগ্রেসের যে অধিবেশন রিলেটেড প্রশ্নগুলো এখানে কিন্তু থাকছে। তাই কোন অধিবেশন কী গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের আমি আগের ক্লাসে করিয়ে দিয়েছি। যারা করোনি আগের ক্লাসগুলো করো, অনেক ইনফরমেশন পেয়ে যাবে। এবার দেখো 4 নম্বরটা সঠিক, কংগ্রেস পার্টির আগস্ট আন্দোলন যেটা ছিল 1942-এ, সেখানে প্রস্তাবে ডু অর ডাই স্লোগান গৃহীত হয়েছিল। সেটা আজকেই আমরা পড়লাম যে করো অথবা মরো, আগস্ট আন্দোলনে 1942-এ যেটা গান্ধীজি বলেছিল। তো এইটা হচ্ছে সঠিক, কিন্তু 3 নম্বরটা সঠিক নয়। ওকে, এটা হচ্ছে 1936 সালে লুছৌনো এর কংগ্রেস অধিবেশনে সুভাষচন্দ্র বোস সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছিল। না, এটা কখনোই নয়, এটা হচ্ছে ভুল দেওয়া রয়েছে, তাই এটা হচ্ছে ভুল। তাহলে 1, 2 আর 4 হচ্ছে সঠিক। এটা কোন অপশানে আছে? অপশান ডি এতে। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাবো। 46 নম্বর, এখানে বলেছে নিম্নলিখিত ঘটনা বিবেচনা করতে হবে। 4টে ঘটনা দিয়েছে। স্বদেশী আন্দোলন, 2 নম্বর হচ্ছে গুরুদ্বার গুরুকা বাগ আন্দোলন, চট্টগ্রাম অস্ত্রাগার অভিযান, 4 নম্বর হচ্ছে গুরুভাইউর মন্দির সত্যাগ্রহ। তাহলে নিম্নলিখিত ঘটনাগুলি বিবেচনা করে কালানুক্রমিকভাবে সাজাতে হবে। মানে কোন ঘটনা আগে ঘটেছে পরে ঘটেছে সেই অনুযায়ী সাজিয়ে তোমাদের বলতে হবে। তাহলে পরপর সাজালে হবে। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। অর্থাৎ প্রথমে স্বদেশী আন্দোলন হয়েছিল, তারপর গুরুদ্বার গুরুকা বাগ আন্দোলন হয়েছিল, তারপর চট্টগ্রাম অস্ত্রাগার অভিযান হয়েছিল, তারপর হচ্ছে গুরুভাইউর মন্দির সত্যাগ্রহ হয়েছিল। সেটা কোন অপশানে মিলছে? 1, 2, 3, 4 অপশান এতে। তাই অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। 47 নম্বর, নিচের মধ্যে কে কাকরি ষড়যন্ত্র মামলার সঙ্গে যুক্ত ছিলেন? 4টে অপশান আছে, বলো। খুব ইম্পর্টেন্ট প্রশ্নই, কাকরি ষড়যন্ত্র মামলার সঙ্গে যুক্ত ছিলেন আশফাকুল্লাহ। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। 48 নম্বর, নিচের মধ্যে কে এ নেশন ইন দ্য মেকিং বইটি লিখেছেন? এটা বলো রাইট অ্যান্সার কী হবে। প্রথমের দিকে তোমাদের আমি ডেসক্রিপটিভের সময় করালাম। এ নেশন ইন দ্য মেকিং বইটি লিখেছেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। 49 নম্বর, দ্বিতীয় গোলটেবিল সম্মেলনে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিনিধিত্ব করেছিলেন কে? তাহলে দ্বিতীয় গোলটেবিল সম্মেলনে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিনিধিত্ব কে করেছিলেন? তোমাদের ডেসক্রিপটিভ পড়ানোর সময় আমি ওখানটা বুঝিয়ে দিলাম যে 3টে গোলটেবিল বৈঠকের কাহিনীটা। এটা বলো তাহলে রাইট অ্যান্সার কী হবে? এটা রাইট অ্যান্সার হবে মোহনদাস করমচাঁদ গান্ধী। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ইনি হচ্ছেন দ্বিতীয় গোলটেবিল বৈঠকে জাতীয় কংগ্রেসের প্রতিনিধি হিসাবে তিনি কিন্তু গিয়েছিলেন। দ্বিতীয় গোলটেবিল বৈঠক কত সালে হয়েছিল? 1931-এ। ওকে, আর প্রথম গোলটেবিল বৈঠক হয়েছিল 1930-এ, দ্বিতীয়টা হলো 1931-এ, আর তৃতীয়টা হয়েছিল 1932-এ। ওকে, চলো পরবর্তী 50 নম্বর প্রশ্ন দেখো। এখানে একটা দাবি এবং কারণ রিলেটেড প্রশ্ন দিয়েছে, আবার একটা ইউপিএসসির প্রশ্ন। এটাও ভালো প্রশ্ন একটা। দাবিটা বলছে ভারতীয় জাতীয় কংগ্রেস সাইমন কমিশনের বিরোধিতা করেছিল এবং এর সাথে সহযোগিতা করেনি। মানে সাইমন কমিশনের সাথে, ভারতের যে সাইমন কমিশন গঠন করা হয়েছিল তাতে জাতীয় কংগ্রেস সহযোগিতাও করেনি এবং তার বিরোধিতাও করেছিল পুরোপুরিভাবে। আর কারণটা কি দেখাচ্ছে? সাইমন কমিশনে কোনো ভারতীয় প্রতিনিধি ছিল না। তাহলে তোমরা সাইমন কমিশন সম্পর্কে যদি ডিটেলসে পড়ো তাহলে জানতে পারবে যে ভারতীয় প্রতিনিধি তো অবশ্যই ছিল না। তাহলে আর তো সত্যই হচ্ছে কারণটা। ওকে, কিন্তু এটা কি সত্য? তার অবশ্যই এটা সত্য। কেন সত্য? না, ভারতের জাতীয় কংগ্রেস যেহেতু প্রতিনিধি ছিল না ভারতের কোনো, তাহলে ভারত কেন সেই সাইমন কমিশনের বিরোধিতা করবে না? অবশ্যই করবে, এবং তাতে সহযোগিতা করবে ভারত? অবশ্যই করবে না। তাই জন্য এই দাবি এবং কারণ হচ্ছে দুটোই সঠিক। তাই অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। 51 নম্বর, ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রসঙ্গে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করতে হবে। 3টে বিবৃতি তোমাদের দিয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে। 3টে বিবৃতি দিয়ে কোনটা সঠিক সেটা বলো। এটা সঠিক হচ্ছে 1, 2, 3, মানে 3টেই তোমার সঠিক। CR দাস মানে চিত্তরঞ্জন দাস মতিলাল নেহরু কংগ্রেসের খিলাফত স্বরাজ পার্টি গঠন করে, এটা সঠিক। 1919 সালে গান্ধীজি খিলাফত সম্মেলনের সভাপতি নির্বাচিত হন, এটা সঠিক। ভারতের কমিউনিস্ট পার্টি 1934 সালে সরকার কর্তৃক নিষিদ্ধ হয়, এটাও সঠিক। তাহলে এখান থেকে 3টে ইনফরমেশন তোমরা কিন্তু পেয়ে গেলে একই সাথে। তাই এই বিবৃতি রিলেটেড প্রশ্নগুলো কিন্তু তোমাদের কাছে অনেকটাই হেল্প করবে এক্সামে অন্যদের থেকে অনেকটা এগিয়ে রাখতে। এটা অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী 52 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত ঘটনা বিবেচনা করতে দিয়েছে। 1, 2, আচ্ছা এটা একটু আগে পরে হয়ে গেছে, 3টা পরে বসেছে, 4টা হচ্ছে পরে বসেছে। ওকে, কোনো প্রবলেম নেই, তোমার সিকোয়েন্সটা একটু সাজিয়ে নেবে 1, 2, 3 আর 4।
এবার বলছে কালানুক্রমিকভাবে সাজাতে হবে, মানে পরপর কোন ঘটনাগুলো সাল অনুযায়ী ঘটেছিল সেই অনুযায়ী সাজিয়ে বলতে হবে। এটা রাইট অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ 3-2-1-4। এটা তোমরা দেখবে 3, তাহলে 3 বলতে কোনটা? সাইমন কমিশন। এটার আগে বসে গেছে, ওকে, কোনো প্রবলেম নেই, 3 সিকোয়েন্সে আছে। সাইমন কমিশন আগে হয়েছিল, তারপর হচ্ছে প্রথম গোলটেবিল সম্মেলন বা প্রথম গোলটেবিল বৈঠক হয়েছিল, তারপর হচ্ছে গান্ধী আরন চুক্তি হয়েছিল, সর্বলাস্ট হচ্ছে পুনা চুক্তি হয়েছিল। ওকে, বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 53 নম্বর। নিচের কোন জোড়াটি সঠিকভাবে মিলছে না বলছে কোন জোড়াটি? পূর্ণ স্বরাজ প্রস্তাব 1929, সর্দার ভগৎ সিংয়ের শাহাদাত 1931, কংগ্রেস সমাজতান্ত্রিক দল গঠন 1938, সিমলা সম্মেলন বা সিমলা আন্দোলন 1945। তাহলে এটা কোনটা মিলছে না, কোন সালের সাথে কোন আন্দোলন বা কোন ঘটনাটা মিলছে না বলতে হবে। এটা রাইট অ্যান্সার হবে অপশান সি, কংগ্রেসের সমাজতান্ত্রিক দল গঠন 1938। এটা সঠিকভাবে মিলছে না, এটা মিলছে এবং এটাও মিলছে, কিন্তু অপশান সি যেটা আছে এটা মিলছে না। কংগ্রেসের সমাজতান্ত্রিক দল গঠন কত সালে হয়েছিল? 1934-এ হয়েছিল, এখানে দিয়ে রেখেছে 1938, তাই জন্য এটা ভুল। 1934 যদি দিত তাহলে এটা সঠিক হতো। তাহলে বোঝা যাচ্ছে, এইগুলো কিন্তু জেনে রাখবে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব 54 নম্বর। নিচের মধ্যে কাকে মহাত্মা গান্ধী তার রাজনৈতিক গুরু হিসাবে গণ্য করেছিলেন? বলো, এটা সকলেই বলতে পারবে। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। গোপাল কৃষ্ণ গোখলেকে হচ্ছে গণ্য করেছিল। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। মহাত্মা গান্ধী গোপাল কৃষ্ণ গোখলেকে তার রাজনৈতিক গুরু হিসাবে মান্যতা দিয়েছিল। এটা কিন্তু জেনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো 55 নম্বর। প্রদত্ত ঘটনার কালানুক্রমিক ক্রমগুলির মধ্যে কোনটি সঠিক? তোমাদের ক্রম অনুযায়ী সাজাতে দিচ্ছে, মানে তোমাদের জানতে হবে কোন ঘটনাটা আগে ঘটেছিল, কোন ঘটনাটা পরে ঘটেছিল। 4টে অপশান তোমাদের দেওয়া রয়েছে। এটা রাইট অ্যান্সার হবে অপশান এ। প্রথমে আইন অমান্য আন্দোলন হয়েছিল, তারপর কিপস মিশন হয়েছিল, তারপর ক্যাবিনেট মিশন পরিকল্পনা হয়েছিল। এই সিকোয়েন্সটা ঠিক আছে, এই অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই 56 নম্বর। নিচের কোন আন্দোলনের জন্য মহাত্মা গান্ধী করো অথবা মরো স্লোগান দিয়েছিল, মানে ডু অর ডাই স্লোগানটা দিয়েছিল কোন আন্দোলনের জন্য? এটা সকলেই আনসার দিতে পারবে। এটা রাইট অ্যান্সার হবে ভারত ছাড়ো আন্দোলনের সময়, কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময় ডু অর ডাই মানে করো অথবা মরো এই স্লোগানটা মহাত্মা গান্ধী দিয়েছিল। অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো 57 নম্বর। মহাত্মা গান্ধী প্রথম কৃষক আন্দোলন কোথায় শুরু করেছিলেন? প্রথম কৃষক আন্দোলন শুরু করেছিল কোথায়? চম্পারণে। সেই ডেসক্রিপটিভ যখন প্রথমে পড়াচ্ছিলাম সেখানেই বললাম, চম্পারণে প্রথম তার কৃষক আন্দোলন কিন্তু শুরু করলো ভারতে আসার পর থেকে। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো 58 নম্বর। নিচের মধ্যে কে স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন? তাহলে স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা কে? 4টে অপশনের মধ্যে রাইট অ্যান্সার হবে সি আর দাস, পুরো নাম হচ্ছে চিত্তরঞ্জন দাস। ওকে, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে চলে যাব 59 নম্বর। নিম্নলিখিত জাতীয় নেতাদের মধ্যে কে 1945 সালে ভারতীয় জাতীয় সেনাবাহিনীর সৈনিকদের বিচারের সাথে জড়িত মামলাটিকে রক্ষা করার সিদ্ধান্ত নেয়নি? তাহলে ভারতীয় যে জাতীয় সেনাবাহিনীর যে সৈন্যদের যে বিচার করা হচ্ছিল সেখানে যে জড়িত যে মামলাটা ছিল সেখানে সেই মামলাকে রক্ষা করার সিদ্ধান্ত নেয়নি 4 জনের মধ্যে কে? 3 জন নিয়েছিল, 1 জন নেয়নি। 4টে অপশনের মধ্যে কে সেটা বলতে হবে। এটা হবে সি রাজাগোপালচারী, অর্থাৎ চক্রবর্তী রাজাগোপালচারী। ইনি কোনো সিদ্ধান্ত নেননি এই মামলা রিলেটেড কোনো রক্ষা করার জন্য। তাহলে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। স্ট্যান্ডার্ড প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। চলো পরবর্তী প্রশ্ন দেখো 60 নম্বর। স্বাধীনতা সংগ্রামের সময় অরুণা আসফ আলী যে আন্দোলনে গুপ্ত কার্যকলাপের একজন প্রধান মহিলা সংগঠক ছিলেন? তাহলে দেখো এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অরুণা আসফ আলী যে আন্দোলনে গুপ্ত কার্যকলাপের জন্য একজন প্রধান মহিলা সংগঠক ছিলেন? কোন আন্দোলনের জন্য অরুণা আসফ আলী গুপ্ত কার্যকলাপের একজন মহিলা প্রধান ছিলেন? এটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনে। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। পরবর্তী প্রশ্ন দেখো 61 নম্বর। আইন অমান্য আন্দোলন শুরু করার সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? দেখছো প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, কোনো প্রশ্নই হচ্ছে আনইম্পর্টেন্ট নয়। প্রত্যেকটা প্রশ্নই তোমরা দেখবে প্রত্যেকটাই প্রশ্নই হচ্ছে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্নই এক্সামে বারবার রিপিট হয়। ওকে, তাহলে আইন অমান্য আন্দোলন শুরু হওয়ার সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড আরউইন। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো 62 নম্বর। নিচের কোন আন্দোলনটি ডান্ডি মার্চ থেকে শুরু হয়েছিল? তাহলে এই 4টে অপশানের মধ্যে কোন আন্দোলনটি ডান্ডি মার্চ থেকে শুরু হয়েছিল? রাইট অ্যান্সার হবে আইন অমান্য আন্দোলন হচ্ছে ডান্ডি মার্চ থেকে শুরু হয়েছিল। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো 63 নম্বর। কে 1932 সালের আগস্টে সাম্প্রদায়িক পুরস্কারের ভিত্তিতে ভারতের জন্য পৃথক নির্বাচক মণ্ডলী নির্ধারণ করেছিলেন? তাহলে 1932 সালে আগস্টে সাম্প্রদায়িক যে পুরস্কারের ভিত্তিতে ভারতের জন্য পৃথক নির্বাচক মণ্ডলী নির্ধারণ করেছিলেন কে? রামসে ম্যাকডোনাল্ড। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখো 64 নম্বর। নিচের কোন স্লোগানটি সুভাষচন্দ্র বসুর জন্য দায়ী? জয় জওয়ান জয় কিষান, জয় হিন্দ, বন্দে মাতরম, ইনকলাব জিন্দাবাদ। তাহলে কোন স্লোগানটি সুভাষচন্দ্র বসু? এটা রাইট অ্যান্সার হবে জয় হিন্দ। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো 65 নম্বর। নিচের মধ্যে কে হিন্দ স্বরাজ বইটি রচনা করেছিলেন? এটা সকলেই আনসার দিতে পারবে যারা প্রথম থেকে ক্লাসটা করছো। তাহলে হিন্দ স্বরাজ কে লিখেছে? এটা হবে মহাত্মা গান্ধী। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখো 66 নম্বর। পুনা চুক্তি 1932 সম্পর্কিত নিচের কোনটি সঠিক নয়? তাহলে পুনা চুক্তি 1932-এ হয়েছিল। এবার বলছে এই পুনা চুক্তি সম্পর্কে এই 4টে বিবৃতি দিয়েছে,
তার মধ্যে কোনটা সঠিক নয় বলতে হবে। সরকারি চাকরিতে হতাশাগ্রস্ত অংশগুলির পর্যাপ্ত প্রতিনিধিত্ব, প্রাদেশিক আইনসভায় হতাশ শ্রেণীর জন্য আইন সংরক্ষণ, যৌথ নির্বাচন ব্যবস্থা গ্রহণ, নাকি কেন্দ্রীয় আইনসভায় হতাশ শ্রেণীর জন্য আসন সংরক্ষণ। রাইট আনসার হবে সরকারি চাকরিতে হতাশগ্রস্ত অংশগুলির পর্যাপ্ত প্রতিনিধিত্ব। এইটা হচ্ছে পুনা চুক্তি 1932 যেটা হয়েছিল সেটা সঠিক নয়। ওকে, এটা সঠিক নয়। এই তিনটে সঠিক, বি সি ডি সঠিক আছে, এই অপশান এটা হচ্ছে সঠিক নয়। তাই এই জন্য সঠিক নয় যেহেতু অপশান এ হয়ে যাবে রাইট আনসার। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। 67 নম্বর, প্রত্যক্ষ কর্ম দিবস সম্পর্কে নিচের কোনটি সঠিক? এটা হচ্ছে ডিরেক্ট অ্যাকশন ডে। ওকে, প্রত্যক্ষ কর্ম দিবস বলা হয়। এটা সম্পর্কে এই চারটে বিবৃতির মধ্যে কোনটা সঠিক বলতে হবে। এটা সঠিক হচ্ছে অপশান সি, সরাসরি অ্যাকশন ডে বিহারের দাঙ্গার দিকে পরিচালিত করেছিল। সরাসরি অ্যাকশন ডে অর্থাৎ ডিরেক্ট অ্যাকশন ডেটা বিহার দাঙ্গার দিকে পরিচালিত করেছিল। এটা হচ্ছে তোমার সঠিক চারটে বিবৃতির মধ্যে। বোঝা গেল? তাহলে অপশান সি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো 68 নম্বর, হরিপুরা কংগ্রেস যেটা 1938-এ হয়েছিল, ভারতীয় স্বাধীনতা সংগ্রামে একটা মাইল ফলক হিসাবে রয়ে গেছে এই হরিপুরা কংগ্রেস যেটা 1938-এ হয়েছিল। সেটার কারণটা কি? কেন মাইল ফলক হয়ে রয়ে গেছে হরিপুরা কংগ্রেস? এটা হচ্ছে তোমার যে এটি পরিকল্পনা কমিশন ধারণার প্রবর্তন করেছিল। পরিকল্পনা কমিশনের ধারণা যেটা এই হচ্ছে হরিপুরা কংগ্রেসে দেওয়া হয়েছিল, সেই জন্য প্ল্যানিং কমিশন যেহেতু এই সময় দেওয়া হয়েছিল, এই হরিপুরা কংগ্রেস 1938-এ যেটা হয়েছিল খুব ইম্পর্টেন্ট, কিন্তু এই জন্য এটা হচ্ছে একটা মাইল ফলক হয়ে গেছে। তো এই জায়গাগুলো তোমাদের কিন্তু জানতে হবে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। চলো পরবর্তী প্রশ্ন দেখো 69, হিন্দ স্বরাজের মহাত্মা গান্ধী রেলের সমালোচনা করেছিলেন কারণ তারা হলেন প্লেগ জীবাণুর বাহক, সমাজের শ্রেণী বিভাজন সৃষ্টির জন্য দায়ী, দুর্ভিক্ষের কম্পাঙ্কের জন্য যন্ত্র, দুর্ঘটনা প্রবণ। তাহলে হিন্দ স্বরাজ বলে যে পত্রিকাটা ছিল, মহাত্মা গান্ধী সম্পাদনা করতেন, তোমরা জানো, একটু আগে পড়লে। তাহলে এটাতে তিনি রেলের সমালোচনা করেছিলেন। সেটা কোনটা সঠিক সেটা বলতে হবে। চারটে অপশান তোমাদের দেওয়া রয়েছে, এটা হচ্ছে অপশান এ সঠিক, মানে 1 আর 2 আর হচ্ছে 3, এই তিনটে হচ্ছে তোমার কারণ দেখাচ্ছে যে কেন মহাত্মা গান্ধী সমালোচনা করেছিলেন হচ্ছে হিন্দ স্বরাজে এই রেল সম্পর্কে। এই তিনটে কারণ হচ্ছে এইটা, প্লেগের জীবাণুবাহক, সমাজের শ্রেণী বিভাজন সৃষ্টির জন্য দায়ী এবং দুর্ভিক্ষের কম্পাঙ্কের জন্য যন্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে। এই জন্য এটাকে তিনি সমালোচনা করেছেন রেলের। ওকে, তাহলে অপশান এ হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী 70 নম্বর প্রশ্ন দেখো, এটা একটা ইউপিএসসির প্রশ্ন, দাবি এবং কারণ রিলেটেড, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দাবিটা কি বলছে দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভারতে খিলাফত আন্দোলন শুরু হয়, আর কারণটা দেখাচ্ছে গান্ধীজি সর্বভারতীয় খিলাফত সম্মেলনে অন্যতম সভাপতি ছিলেন। তাহলে এটা রাইট আনসার কোনটা হবে? এটা অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। এ মিথ্যা কিন্তু আর সত্য। এ বলতে কি দাবিটা হচ্ছে তোমার মিথ্যা। ওকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ভারতে খিলাফত আন্দোলন শুরু হয়, এটা হচ্ছে তোমার মিথ্যা, কিন্তু কারণটা তোমার সঠিক। গান্ধীজি সর্বভারতীয় খিলাফত সম্মেলনের সভাপতি অবশ্যই ছিলেন, তাই এটা সঠিক। তাই জন্য আটটা হয়ে গেছে হচ্ছে তোমার সত্য। আর বলতে এটা বি হয়ে গেছে, এটা আর হবে, রিজন অর্থাৎ আর। ওকে, এখানে স্পেলিং মিস্টেক হয়েছে, এটা আর। ওকে, তাহলে এ মিথ্যা, আর হচ্ছে তোমার সত্য। বোঝা গেল? চলো পরবর্তী লাস্ট প্রশ্ন 71 নম্বর, এটাও একটা ইউপিএসসির প্রশ্ন, দাবি এবং কারণ রিলেটেড, এটাও তোমার আর হবে এখানটা, এটা একটু স্পেলিং মিস্টেক হয়েছে। দেখো, দাবিটা কি করছে, ভারতীয় জাতীয় কংগ্রেস বয়কট করছে, আর কারণটা দেখাচ্ছে এটা কমিশন গঠনের বিরোধী ছিল বলে। তাহলে এইটা অনুযায়ী রাইট আনসার কোনটা হবে? এটা হবে অপশান এটা, অর্থাৎ এ এবং আর উভয়ই সত্য এবং আর হলো এ সঠিক ব্যাখ্যা, অর্থাৎ এটি কমিশন গঠনের বিরোধী করছে, ভারতের জাতীয় কংগ্রেস বয়কট করেছে বলে। ওকে, এটা তাই সঠিক হয়ে যাবে অপশান এ। তাহলে আজকে তোমাদের প্রথম যে পর্বটা গান্ধী যুগের করালাম, সেটা হচ্ছে আজকে 71টা শর্ট প্রশ্ন আর কিছু ডেসক্রিপটিভ পেপার তোমাদের ছিল। তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিও। আশা করি তোমাদের অনেকটাই ইনফরমেশান দিতে পেরেছি। নেক্সট দিন তোমাদের পর্ব 2 আসবে গান্ধী যুগ সম্পর্কে, কারণ একটা ক্লাস বড় হবে বলে দুটো পার্টে তোমাদের করালাম। নেক্সট পার্টে তোমাদের বাদবাকি যেটুকু বাকি রয়েছে সমস্তটাই কভার করে দেবো, ডেসক্রিপটিভ এবং অবজেক্টিভটা। অবশ্যই সেই ক্লাসটা তোমরা অবশ্যই দেখো, আর এই ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং শেয়ার করে দিও। প্রচুর পরিমাণে শেয়ার করে আমাকে সাপোর্ট করো, তবে তোমাদের নেক্সট ক্লাসগুলো দ্রুত আসবে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।